আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। আজ ৮ আগস্ট ২ বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। মানে সেই সরকার ১৮ মাস দায়িত্ব পালন করার পর দায়িত্ব ছেড়েছে। এরপর ভোটে জিতে বিএনপি একটি রাজনৈতিক সরকার, তারা আর কিছুদিনের মধ্যে ৬ মাস তাদের পূরণ হবে। মানে সেই ৮ আগস্টে যে নতুন যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, যেই আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন অনেকে দেখেছিল, ২ বছর পর আজকের এই ৮ আগস্টে এসে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্টকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এটিএন নিউজের দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই গত ২ বছর আগে এই দিনে একটা নতুন সরকার শপথ নিয়েছিল। যে সরকারটা সংবিধানে ছিল না, শুধুমাত্র মানুষের আকাঙ্ক্ষা, উইল অফ পিপল, সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়ের কারণে জনগণ ছাত্র জনতা আন্দোলনে নেমেছিল। আন্দোলনে নেমে তারা বলেছিল যে রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছে তারা। তার মানে এই যে জনগণ এই যে আন্দোলনে নেমেছিল, তার আন্দোলনের নামার মূল কারণই ছিল রাষ্ট্রটা একটু সংস্কার হোক। এই যে চেয়ারটা, আমাদের যেই প্রধানমন্ত্রী যে চেয়ারটা, এটা কিন্তু একটা ফেসিবাদের একটা চেয়ার। কেন আমি যদি শব্দটা এইভাবে বলি, এই চেয়ারকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, আমি বলি না যিনি বসে আছে তিনি ফেসিবাদ, আমি বলি যে চেয়ারটা ফেসিবাদের একটা মানে একটা রিফ্লেকশন। কেন? কারণ এই চেয়ারে যিনি বসে তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে, আপনি প্রধানমন্ত্রীকে আমাদের সংবিধান যে পরিমাণ পাওয়ার দিয়েছে, রাষ্ট্রপতির মধ্যে কোনো পাওয়ার নেই। প্রধানমন্ত্রীকে যে পরিমাণ পাওয়ার দিয়েছে, যাকে সবার ঊর্ধ্বে প্রধানমন্ত্রী বললে কোনো কিছু রং না, প্রধানমন্ত্রী যা বলবে সবই ঠিক। এটাই চেয়েছিল আমাদের ছাত্র জনতা, এই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা একটু ভারসাম্য করা, ব্যালেন্স অফ পাওয়ার ব্যালেন্সটা থাকতে হবে। এই যে রাষ্ট্রপতিকে আপনার প্রধানমন্ত্রী সব কিছু প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কয়েকটা কাজ করতে পারেন, এর বাইরে কোনো কাজই করতে পারেন না। এই জন্যই আন্দোলন করেছিল যে রাষ্ট্রটা একটু সংস্কার চাই। কিন্তু আলটিমেটলি এই যে গণ অভ্যুত্থান পরবর্তীতে এই যে নতুন সরকার আসলো, গণ অভ্যুত্থান শেষ হলো, গণ অভ্যুত্থানের পরে ২ বছর অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদেরকে জনগণ ৩টি কাজের দায়িত্ব দিয়েছিল। একটি হচ্ছে বিচার করার জন্য, যেই এই ১৭-১৮ বছর যত কিছু হয়েছে এটার বিচার করার জন্য। দ্বিতীয়তে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে হচ্ছে এই যে রাষ্ট্রীয় যে সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, এই সংস্কারগুলো করা। কিন্তু আলটিমেটলি সংস্কারগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার, গুম অধ্যাদেশ, দুদক, আপনি জানেন দুদকে এত পাওয়ার দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর অধীনে দুদককে রাখা হয়েছে। ৩টা দায়িত্ব নিয়ে এসেছিল সেই অন্তর্বর্তীকালীন সরকার। মানে সেই দায়িত্ব পালনে মানে পাস মার্ক পাবে আপনার ইয়েতে, নাকি স্টার মার্ক পাবে? তারা তো উদ্যোগ গ্রহণ করেছে, তারা কিছু অধ্যাদেশ করেছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, গুম অধ্যাদেশ, দুদকে, পুলিশ কমিশন, এখন এটা অধ্যাদেশগুলো করেছে। কিন্তু পরবর্তী সরকারের কাজটা কি ছিল? পরবর্তী সরকার কাছে সেটা কন্টিনিউ করা। কিন্তু আমরা দেখেছি গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো আছে সেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে। আপনি ব্যাংক অধ্যাদেশকে সংশোধন করে 18 ক যুক্ত করে যারা ব্যাংক খেকুক ছিল তাদের হাতে আপনি ব্যাংকে উঠিয়ে দেওয়ার প্রয়াস করেছিল। পরবর্তীতে বিরোধী দলের আন্দোলনের ফলে সেটি থেকে আবার ব্যাক এসেছে। কিন্তু আপনি এই যে গুম অধ্যাদেশ, বারবার বলা হয়েছে গুম অধ্যাদেশটা আমরা সুন্দর করে আমরা সংযোজন বিয়োজন করে আমরা এটাকে এই যে প্রস্তাব, গুম অধ্যাদেশের রিসেন্টলি যে প্রস্তাবনাটা দেখেন, গুম অধ্যাদেশে গুম করে কারা? গুমকে এর আগে যে অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবনা দিয়েছিল, সে অধ্যাদেশের মধ্যে ছিল গুমের তদন্ত করবে কমিশন। আর এখানে বলা হয়েছে গুমের যে অভিযোগটা করতে হবে কার কাছে? পুলিশের কাছে। যারা গুম করবে তাদের কাছে করতে হবে। এবং দ্বিতীয় আরেকটা ওনারা সংসদের মধ্যে নিয়ে আসলে সেটি হচ্ছে যদি পুলিশের যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায়, পুলিশের সংস্কার করে যদি জনবান্ধব একটা প্রতিষ্ঠানে গড়ে তোলা যায়, তাহলে পুলিশের উপরে আস্থা তো ফেরাতে হবে। মানে সেটাও কেন করা যাবে না? আপনি পুলিশের উপর আস্থা ফেরাবেন, ঠিক আছে, কিন্তু আপনি পুলিশের যে অধ্যাদেশটা সেটাও তো ল্যাপস করে দিয়েছেন। আচ্ছা, তাদের যে সংশোধনী, তাদের যে সংশোধন করা সেটা তো ল্যাপস করে দিয়েছেন। বর্তমান সরকার সেটাতেও ইচ্ছুক না। আপনি যারা গুম করবে তাদেরকে যদি দায়িত্ব দেন তদন্ত করার জন্য, তাহলে তারা নিজের বিরুদ্ধে কি তদন্ত করবে? এর আগে তো 17-18 বছর প্রায় 1700 অভিযোগ দেওয়া হয়েছিল পুলিশের কাছে, জিডি করা হয়েছিল, মাত্র 34টা জিডি তারা নিয়েছিল। আপনি এখন করেছেন অনুমতি, আপনি যদি কোনো গুম হয়, নতুন যে অধ্যাদেশ ওনারা নিয়ে আসলেন, সংশোধন নিয়ে আসলেন, যদি গুম হয় তাহলে আদালতে অনুমতি ক্রমে আপনাকে স্পেসিফিক কোথায় আছে সেটা বলে আদালতে অনুমতি ক্রমে তারপর অভিযোগ করতে হবে। তার মানে কি, যার গুম হয় সে কি জানে কোথায় আছে? সেই স্পেসিফিক অভিযোগটা কিভাবে করবে? এই যে নতুন, তাহলে আপনি কি সংযোজন করলেন? তাহলে তার মানে আমরা যে শিরোনাম করেছি এই দিন সেই দিন
এই দিনটাকে কিভাবে দেখছেন তাহলে এক কথা এখন ব্যাপারটা হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা আসলে আমরা ভিন্ন রকম হয়ে যাই। আমরা ক্ষমতা আসার আগে বলেছি আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে দলীয়করণ করব না, আমরা ক্রিয়াঙ্গনে কোনো দলীয়করণ করব না, আমরা 31 দফা দিয়েছি ক্রিয়াঙ্গনে কোনো দলীয়করণ করব না, কোনো সাংবিধানিক দেশীয় প্রতিষ্ঠানে আমরা দলীয়করণ করব না। কিন্তু ক্ষমতা আসার পরে সব জায়গায় আমরা দলীয়করণ করছি। আমরা যুক্তি দিচ্ছি যে আমাদের লোক বসাবো না, কাদের লোক বসাবো? হ্যাঁ, আপনাদের লোক আপনাদের লোক বসান, কিন্তু আপনি কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি 31 দফা দিয়েছেন? আপনি তো 2022 সালে ওয়েস্টিনে বসে 31 দফা দিয়েছেন, সেখানে কেন আপনি বলেছেন ক্রীড়াঙ্গনে আপনি কখনো দলীয়করণ করবেন না, আপনি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে আপনি দলীয় ব্যক্তি আপনি নিয়োগ দিবেন না, কেন বলেছেন? আপনি তো সবসময় সংবিধান দ্বারা সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছেন। আপনাকে বারবার শেখ হাসিনা বলতে যে আমরা সংবিধানের বাইরে এক ফোঁটাও নেই, আমরা সংবিধানকে অক্ষরে অক্ষরে সংবিধানকে পালন করছি। আপনি সেম আজকে এই সরকার ক্ষমতা আসার পরে সেম শুধু সংবিধানের বাইরে আমরা যাবোই না, সংবিধান আমরা বাইরে যাবো না। তাহলে এই যে জনগণের আকাঙ্ক্ষা, উইল অফ পিপল, যে অন্তর্বর্তীকালীন সরকার 8 তারিখ আজকে শপথ নিয়েছে কিছুর উপর জনগণের অভিপ্রায়ের কারণে। আপনি জানেন এই সরকার যখন শপথ নিয়েছিল তখন একটা হাইকোর্টের রিট হয়েছিল, রিট হয়ে যে 106 এর মাধ্যমে এই সরকার অবৈধ কেন হবে না এটা রিট হয়েছিল। তখন অ্যাপ্লাইড ডিভিশন বলেছেন যেহেতু এটা সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের চরম অভিপ্রায়, সেই জন্য জনগণের অভিপ্রায়ের কারণে এই শপথ গ্রহণ করেছে, সুতরাং এটা অবৈধ হবে না। মানে তাহলে কি জনগণের অভিপ্রায় বর্তমান সরকার বুঝতে পারছে না? ভাই আপনি শুরুতে তো অস্বীকার করলেন, আচ্ছা, আপনি যে জনগণ অভিপ্রায় ছিল 69% জনগণ গণভোটে ভোট দিয়েছেন, আপনি তো সেটিকে বাদ দিয়ে দিলেন, আপনি সেটিতে গ্রহণ করছেন না। রেজাউল করিম রানী, আপনার কাছে আসতে চাই, মানে যেহেতু আজকের আলোচনাটা 8 আগস্টের সেই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা দিয়ে শুরু হয়েছিল, আমার মনে আছে আপনি তারপর কিছু মাসের মধ্যে আপনার সাথে এই শোতে দেখা হয়েছিল। প্রথম প্রশ্নটা করেছিলাম জান এবং জবানের স্বাধীনতা আপনি কেমন দেখছেন। একই প্রশ্ন আজকে আমি আবারও করব, পাশাপাশি ব্যারিস্টার আল মামুন রাসেলের বক্তব্যের প্রতিক্রিয়া আপনার কি আছে। প্রথমে জানতে চাই, এই নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এই 6 মাস আগামী 17 তারিখে পূর্ণ হবে, বাংলাদেশে এখন জান এবং জবানের স্বাধীনতা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে আমাদের দেখছেন আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জান এবং জবানের স্বাধীনতা এটা আনলিমিটেড পৃথিবীর কোনো সমাজে থাকে না। আপনার গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, যেরকম স্বাধীনতাও সেরকম আসে হল রেসপন্সিবিলিটির সাথে সাথে। ধরেন আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, এই জন্য আপনি কি আমাকে গালি দিয়ে শুরু করতে পারবেন মত প্রকাশের স্বাধীনতা? তার মানে কি মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডমের প্রত্যেকটার কতগুলো নর্মস আছে, প্রিন্সিপালস আছে। উইদাউট প্রিন্সিপালস আপনি কোনো স্বাধীনতা মানতে পারবেন না। কিন্তু ডেফিনেটলি আমরা গণঅভ্যুত্থানের পরের থেকে বাংলাদেশ রাজনৈতিক স্বাধীনতার পথে হাঁটা শুরু করেছে, এবং সেই রাজনৈতিক স্বাধীনতার পরবর্তী সময়ে যে 8 তারিখে আজকের এই দিনে যে সরকারটা নির্বাচিত হয়েছিল, খুব মজার ব্যাপার, আজকে কেউ যারা তাদের আত্মীয় স্বজনকে সেই সরকারের ক্ষমতায় পাঠাইছিল, হ্যাঁ, সেই সমস্ত লোকজন তারা আজকে সাংবিধানিক প্রতি বিপ্লব দিবস পালন করতেছে। তারা কিন্তু নিজেরা ক্ষমতায় পাঠাই দিয়েছিল তাদের লোকজনকে, আত্মীয় স্বজনকে, তার স্ত্রী, হ্যাঁ, তার স্ত্রীর ভাই, শালক টালক, এদেরকে ক্ষমতায় কিন্তু ঠিকই পাঠাই দিয়েছিল। আজকে আবার তারা বলছিল গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে, হ্যাঁ, এবং বিপ্লব বইলা যারা তত্ত্বায়ন করছিল তারা কেউ আজকে ইঙ্গিতটা কি ফরহাদ মহজারের দিকে করছে? ফরহাদ মহজার এবং তার পন্থী আর অনেক লোকজন। আজকে ঠিক আছে, সেই আলোচনাতেও যাব, শেষ করব সাংবিধানিক। ফলে আজকে আপনি যেহেতু 8 তারিখ দিয়ে শুরু করলেন, 8 তারিখ শুধু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন হিসাবে পালন হচ্ছে না, কেউ সাংবিধানিক প্রতি বিপ্লব হিসাবে পালন করা হচ্ছে। এটা কোনো সাংবিধানিক প্রতি বিপ্লব ছিল না। এখানে আল রাসেল যেরকম আলোচনা করলেন যে অ্যাট দ্য সেম টাইম পিপল উইল ছিল, ফলে যারা এটা সাংবিধানিক প্রতি বিপ্লব বলছেন তারা পিপল উইলকে আন্ডারমাইন করছেন। ফলে এইটা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছিল জন আকাঙ্ক্ষা, জনগণের উইল এবং সর্বদলীয় সমর্থন, ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় সমর্থন, এবং 106 রেফারেন্ডামে শুধুমাত্র এটা ছিল না যে আপনার এটা পিপল উইলের কারণে গঠিত হয়েছে এই কারণে বৈধ, নো, এইটা 106 এটাও বলছিল যে এটা সাংবিধানিক যেই সংবিধান আছে সেই সাংবিধানিক ধারাবাহিকতার আলোকেও এই সরকার বৈধ। মানে আমাদের যে তখনকার যে এক্সিস্টিং সংবিধান, সেই সংবিধান আলোকেও অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ ঘোষণা করা হয়েছিল, আর পিপল উইল তো ছিলই। তো ফলে এটা শুধুমাত্র একপাক্ষিক ব্যাখ্যা হবে যদি আমরা ওই যে বলি যে সংবিধান দেওয়া হয়েছিল বা শুধুমাত্র পিপলদের, দুইয়ের সমন্বয়ই ছিল। ফলে যারা আপনার ওয়ান সাইডেড ওয়েতে আলোচনা করছেন তারা এটা আপনার, এবং তাদের কাছে তো গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটারও তো একটা ভিন্ন ব্যাখ্যা আছে, মানে ইদানিং তো অনেক ধরনের ব্যাখ্যাও শুনছি। ব্যাখ্যা তো থাকবেই, সেটা তো যাই হোক। এখন আপনি যে জায়গা থেকে প্রশ্ন করলেন, তো এখন দেখেন সংস্কারের একটা আত্মজীবনী আছে বাংলাদেশের ইতিহাসে। এটা আপনি শুনছেন কখন প্রথম মনে পড়ে? আপনাদের মনে আছে সবারই, দর্শকরা আরও ভালো জানবেন। সেটা হলো 111 সরকারের সময় থেকে।
তাই না, এবং দুর্নীতিমুক্ত সমাজ চাই, হ্যাঁ, রাতারাতি করে ফেলবো, এবং সংস্কারের একটা ডিপ স্টেটের একটা এজেন্ডা আছে। এবং কারণ হলো আপনি সংস্কার বলতে আপনি সংস্কার মিন করেন, এটা আমি বুঝবো কখন, যখন আপনি প্রথম পলিটিক্যাল সংস্কারের কথা বলবেন। সংস্কারকে আপনি যখন একটা আমলাতান্ত্রিক প্রকল্পের মধ্যে নিয়ে যাবেন, একটা বুদ্ধিজীবিতা মার্কা প্রকল্পের মধ্যে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এটা একটা -2 ফর্মুলা এক্সিকিউট করার প্রসেস। এখন ধরেন এই সংস্কারের রাজনীতিটা সবাই একই রকম করবে না। ডেফিনেটলি জামাতের রাজনীতি বিএনপি করে না, বিএনপির রাজনীতি জামাত করে না, বা অন্যান্য দল করে না। ফলে সংস্কারের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকবে। তো বিএনপির যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকবে সেটা তো তার আগেই নোট অফ ডিসেন্টের মধ্য দিয়ে তারা প্রকাশ করেছে। প্রকাশ করার কারণে তাকে কী পরিমাণ রিস্ক নিতে হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার জুলাই বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী, নতুন কিছু চায় না, পুরানা বন্দোবস্তের আমলের লোক, সমস্ত রকম রিস্ক প্রপাগান্ডা মাথায় নিয়ে সে তো প্রকাশ্যে বলছে যে ভাই এই জিনিসগুলো আমি পারবো না। কেন? আমি বিপ্লবী দল না, আমি একটা লিবারাল ডেমোক্রেটিক দল, আমাকে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে দল চালাইতে হয়, আমার বিপ্লবী উত্তেজনায় ভুগলে চলে না, আমাকে দেশকে স্টেবল করতে হবে, আমার মানবিক মর্যাদা ফিরাইতে হবে, আমার শান্তি ফিরাইতে হবে, আমার মব থেকে বাইর হইতে হবে, আমার আইনের শাসনে ফিরতে হবে। ফলে আমার রাষ্ট্র যে আগেও রাষ্ট্র চালাইছে তার হুঁশ আছে, হ্যাঁ, ফলে সে আকাশ কুসুম কোনো প্রতিশ্রুতি দিতে পারে না। ফলে আকাশ কুসুম প্রতিশ্রুতি যে তখন এখন এখানে যারা বিপ্লবী, মানে রনি ভাই, আকাশ কুসুম প্রতিশ্রুতি আপনি যেটাকে বলছেন, অনেকে কি এটাকে ইন্টারপ্রেট করেন জন আকাঙ্ক্ষাটাকেই কি আপনি আকাশ কুসুম বলা যেতে পারে? জন আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার মানে যেটা বহুল বলা হয় জুলাইয়ের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার তো রকম ফের আছে। জামাতের জনগণের আকাঙ্ক্ষা, জামাতের সমর্থকদের জনগণের যে আকাঙ্ক্ষা, আর বিএনপি সমর্থকদের জন আকাঙ্ক্ষা এক না তো। আবার ধরেন এনসিপি যখন জোট করে নাই, তার যে আকাঙ্ক্ষা, সেটা তো দুই দল রেগাইলেই তো, পরে না তারা যায় জোট করলো। তো আপনার এখানে জন আকাঙ্ক্ষা একটা ভেগ টার্ম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। জন আকাঙ্ক্ষা বললে কিছু হয় না। আমি যদি বলি জনগণ আমার সাথে আছে, বললে আমি 1000 লোক হাজির করবো আপনার অফিসের সামনে মিছিলের মতো, হ্যাঁ, রাসেল হাজির করবে, আপনার ডাক দিলেও 2-4টা আসবে। তো ফলে আমি বলবো জনগণ আমার সাথে আছে, ও বলবো আমার সাথে আছে, আপনি বলবেন আপনার সাথে আসতে। ফলে এখানে তাহলে একটা কমন গুডের জায়গায় আসতে হবে, তাই না? সে কমন গুড কীভাবে আসবে? ভ্যালু প্লুরালিটির মধ্য দিয়ে আসবে। ফলে যে রাজনীতির মধ্যে ভ্যালু প্লুরালিটি নেই, যে রাজনীতি একটা ইডিওসেন্ট্রিক রাজনীতি, আলোচনা আমি বহু সময় ধরে করতেছি, বহু দিন ধরে করতেছি, সেখানে আপনি যদি মানে একটা ইনক্লুসিভিটি আশা করেন, সেটা তো হবে না। এটা একটা গেল। আরেকটা হলো যে এখানে যে সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা আপত্তি জানাচ্ছে, ধরেন গুম সংস্কার নিয়ে যে একটা আপত্তি জানাইলো, গুম সংস্কারের আইনটা বা যেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, একটাও ল্যাপস করা দেওয়া হয় না, এগুলো ব্যাপক ত্রুটিপূর্ণভাবে তখন অ্যাডক ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট করছিল। ফলে নির্বাচিত সরকার, পার্লামেন্ট এটা তো এইভাবে করতে পারে না, তাকে পরিপূর্ণভাবে করতে হবে। করার জন্য তারা যাচাই বাছাই করতেছে, করে এখন ওয়েবসাইটে উঠাই দেওয়া হয়েছে। উঠাই দিলে এই যে এখন আলোচনা সমালোচনা আমরা করছি, সেখানে আপনি ইন্টারিম আমলে এটা রেখে দিয়ে হলো 10 বছর সাজা, এখন এটা যাবজ্জীবন শাস্তির জায়গায় আসলো। আরেকটা প্রধান আপত্তি যেটা তুলতেছে সেটা হলো পুলিশ এটা ইনভেস্টিগেট করলে এখানে ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা সেই বিষয়। আচ্ছা, এখন আরেকটা ঢালাওভাবে যেটা বলা হচ্ছে, এই আপনার হাসিনার আমলে গুমকারী বাহিনী কি শুধু পুলিশ ছিল? বাকি বাহিনী গুম করে নাই? বাকি বাহিনী তো বেশি গুম করছে। র্যাবকে প্রথম নিষিদ্ধ করা হয়েছিল কাকে? র্যাবের উপর যে স্যাংশন দেওয়া হইল, কেন দেওয়া হয়েছিল? প্রধান কারণ কি ছিল? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম। তো সেখানে আরেকটা হইলো পুলিশ ইনভেস্টিগেট করার জন্য, হ্যাঁ, এখানে আমরা সমালোচনা করছি সরকারের, যেটা যে দৃষ্টি আকর্ষণ করছি যে হ্যাঁ, পুলিশ তদন্ত করবে, ঠিক আছে, এবং পুলিশকে এই জন্য প্রফেশনাল করতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে। পাশাপাশি কমিশন তদন্ত করবে, এটা হইতে পারে না। তাহলে কমিশনকে আবার আরেকটা জনবল দেওয়া, ওইটাকে আবার আরেকটা ইনস্টিটিউট আকারে গড়ে তুলবে। সেক্ষেত্রে আপনি এই তদন্ত ক্রস চেক করার জন্য আরেকটা এজেন্সিকে আপনি দায়িত্ব দেন, মানে পুলিশ তদন্ত করবে। অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে ডিবি বা অন্য ইন্টেলিজেন্স বা এনএসআই, মানে তারা কি প্যারালাল কাজ করবে নাকি পুলিশের তদন্তের পরে যে আবার স্ক্রুটিনি করবে একটা, এবং সেখানে অভিযোগ করারও সুযোগ থাকতে হবে, হ্যাঁ, তাহলে এবং সে তাহলে যেটা হবে, বা অথবা আপনি যদি ক্রস চেক, মানে একটা ব্যালেন্সের ব্যবস্থা যদি রাখেন, যেহেতু পুলিশের উপর সেই পূর্ণ আস্থাটা এখানে স্বাভাবিকভাবেই নাই, ফলে এই দাবি যারা তুলছে, এই দাবি ন্যায্য, এই দাবির যৌক্তিকতা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এট দ্য সেম টাইম রাষ্ট্র যে ফাংশন করে, এটা তো আপনার বুঝতে হবে। তদন্ত করা, এই ধরনের বিষয় আসলে ডিল করার জন্য আপনি বানাইছেনই তো পুলিশ বাহিনী। তাহলে ইদার আপনাকে প্রথমত পুলিশ বাহিনী ঠিক করতে হবে, অথবা পুলিশ বাহিনী যাতে ঠিকভাবে কাজ করে তার জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একটা ফোর্সকে আপনি এমপ্লয় করতে হবে। এর বাইরে আপনি যদি জাস্ট, মানে ভাই, পুলিশ বাহিনী যাতে ঠিক মতো কাজ করে, বা মানে ঠিক যেভাবে গত 16-17 বছর শেখ হাসিনার আমলে কাজ করেছে তেমনটা যেন কাজ না করে, তেমনটাই তো প্রত্যাশা। তো নতুন সরকার গত 6 মাসে কি উদ্যোগ নিয়েছে, বা আমরা কিভাবে আশান্বিত হব যে বিএনপির আমলের সেই পুলিশ বাহিনী ঠিক আগের মতো পেটোয়া বাহিনীতে পরিণত হবে না? আচ্ছা, আপনি আশাবাদী হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হইল যে
এখানে আপনার মনে আছে সালাউদ্দিন সাহেব একটা জিনিস বলছিল যে এমপিরা থানার ওসিকে ফোন করতে পারবে না। এইটা যদি এক্সিকিউট করা যায় আপনার 70% সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার মানে দলীয়করণ, পুলিশের দলীয়করণ এটা শুরু হয় কি যে সেটা তো একটা তত্ত্ব দিলেন আর কি, মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে কি বিএনপি ছাত্র দলের নেতা অ্যারেস্ট হয় নাই? ছাত্র দলের আপনার যারা আপনার এই বিভিন্ন রকম ক্রাইমে যুক্ত হয়েছে অ্যারেস্ট করা হয় নাই? এমপির পুত্রকে তো অ্যারেস্ট করছে, এরকমও তো আছে। তো আপনার এই জহুরুল হলের আপনার জসিমউদ্দিন হলের ছাত্র দলের নেতা এখনও জেলে। সো আপনার আইনের শাসন মানে কি? আইনের শাসন এটা তো ছাত্র দল যুব দলের জন্য একরকম, জামাত শিবিরের জন্য বা অন্য জনের জন্য আরেকরকম, এরকম না তো। হ্যাঁ, বিএনপির তো এটা ঐতিহ্য আছে। আপনার অপারেশন ক্লিন হার্টের কথা মনে নাই? অপারেশন ক্লিন হার্ট কইরা সে নিজেদের লোক মাইরা সাফা করে ফেলছে, সেটা আমরা নিন্দা করি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ফলে এখানে আইনের শাসনেই তো ফিরতে হবে, সেইটা ফিরলেই ঠিক হয়ে যাবে জিনিসটা। তাহলে মানে জামায়াত আমির বা বিরোধী দলীয় নেতা তিনি প্রায় প্রতি মাসেই বলছেন যে বিএনপি আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে, ফ্যাসিবাদ উকি দিচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যগুলো এগুলি কেবলই বিরোধিতার খাতিরে বলা, নাকি এটার আসলে কোনো গ্রাউন্ড আছে? আপনার কি মনে হয়? দেখেন, এখন 5 তারিখের পরে জামাত ইসলামের রাজনীতির যে এই ধরনের অবস্থা হয়েছে, সেটা তো ধরেন ফ্যাসিবাদ কারা কায়েম করে সেটা তো বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। এই যে ধরেন আজকে হ্যাঁ প্রদর্শনীতে শেখ মুজিবকে রেখেছি কারণ তিনিই প্রকৃত স্বাধীনতার ঘোষক, একদম আওয়ামী লীগের লাইনে চলে গেছে ঐতিহাসিকভাবে। হ্যাঁ, যেখানে হাসিনা তো এটাই চাইছিল, যেখানে আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের ওয়াজ আপনি শুনে দেখেন, তার প্রচুর রেকর্ড আছে, সে তো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি নিজে বলতেছে বহু জায়গায় যে স্বাধীনতার ঘোষক। আমি অন্যদের কথা বলি, বিএনপি তো বলবেই জিয়াউর রহমান, কিন্তু আমি তার দলের কথাও বললাম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটার এ ব্যাপারে কোনো বিতর্ক নাই। সেটা আওয়ামী লীগ যেই ন্যারেটিভ করবে তারা সেই ন্যারেটিভের রাজনীতি করছে। ফ্যাসিবাদ তো শুধুমাত্র ক্ষমতার মধ্যে থাকে না ভাই, ফ্যাসিবাদ তো শুধু বন্দুক রাষ্ট্র চালানো এগুলোর মধ্যে, ফ্যাসিবাদ থাকে আপনার আচরণের মধ্যে, চিন্তা কাঠামোর মধ্যে। ফলে হ্যাঁ, আপনি পলিটিক্যাল রেটরিক্স আকারে হাসিনাও সারাদিন গণতন্ত্রের কথা বলতো না, সারাদিন ভোট চুরি কইরা হ্যাঁ ক্ষমতা দখল কইরাই সকালে ঘুম থেকে উঠে বলতো না জনগণকে ধন্যবাদ, তারা গণতন্ত্রকে রক্ষা করেছেন, আমাকে নির্বাচিত করেছেন। তো ফলে আপনি নিজে ফ্যাসিস্ট হয়েও অন্যজনকে খুব সুন্দরভাবে ফ্যাসিস্ট সারাদিন বলতে পারেন, সেটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আমি এই যে রেফারেন্সটা প্রচুর দিয়েছি, বহুবার দিয়েছি, আবারও দেই, একই প্রশ্ন যেহেতু করলেন। একটা সমাজে ফ্যাসিবাদ আসতেছে এটা আপনি বুঝবেন কিভাবে? বিখ্যাত পর্তুগিজ লেখক রুই জিঙ্ক, তার একটা বই আছে ভালো ফ্যাসিস্ট, বাংলা অনুবাদ হলো ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায়। সেই বইয়ের ভূমিকায় উনি বলতেছে যখন কেউ একটা সমাজকে আমি ভালো অন্যরা খারাপ এইভাবে ভাগ করে, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু। অসংখ্য ধন্যবাদ। এই প্রসঙ্গে ব্যারিস্টার আল মামুন রাসেল, মানে জামায়াত আমির যখন বলছেন যে আমি ভালো অনেকে অনেক খারাপ, বা মানে রনি ভাই অনেকটা আমার মনে হলো যে পরোক্ষভাবে হয়তো বা ফ্যাসিস্টের তকমারও একটা হয়তো বা সুরাহা করতে চাইলেন। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের ন্যারেটিভের রাজনীতি জামাত করছে কিনা এমন একটা প্রশ্ন এসেছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে প্রদর্শনীতে যে ফটোকার্ডটা রনি ভাই দেখালেন, এটা আমার দেশের স্টোরি। হ্যাঁ, এটা ফটোকার্ড, এটা এই আমার কাছে মূল নিউজটা আছে। প্রথম কথা হচ্ছে এই প্রদর্শনীটা কি ছিল? জামাতের আমিরের যে বাসভবন, সেই বাসভবনে উনি একটি করেছেন কারা কারা স্বৈরশাসক ছিলেন। এই যে বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তী, বাংলাদেশের স্বাধীন হওয়ার পরবর্তীতে স্বৈরশাসকদের ধারাবাহিকতা উনি একটা বর্ণনা দিয়েছেন। সেখানে ওনার আজকে কোট অ্যান্ড আনকোট করে কথাটা ছিল এভাবে যে প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদ ও ফেসিবাদের শাসনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়নি বলেই তার ভাষণ প্রদর্শনীতে রাখা হয়নি। তার মানে আপনি প্রদর্শনীতে, আমরা গিয়েছি, প্রদর্শনীতে আপনি গেলে আপনি দেখবেন প্রদর্শনীটা হচ্ছে ৭১ স্বাধীনতার পরবর্তীতে যে মুজিবকে এভাবে তুলনা করা হয়েছে, তার স্বাধীনতার অবদান, সাথে সাথে সে যে পরবর্তী বাকশাল কায়েম করেছে, সে যে পরবর্তী স্বৈরশাসক হয়েছে, জামাতের দৃষ্টিতে তারপরে শেখ মুজিবের স্বাধীনতার অবদানটা কি? অবশ্যই স্বাধীনতার ঘোষক তো আমি নিজে স্বীকার করি এবং জামাতেও স্বীকার করে এটা স্বাধীনতার ঘোষক হিসাবে। এই যে বললো দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা, সবাই বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তো জিয়াউর রহমান সাহেব। কিন্তু আমাদের কনস্টিটিউশনে যেটা আছে এটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, কারণ আমাদের সংবিধান অনুযায়ী ওখানে না, সংবিধান অনুযায়ী না, আমি বলেছি যে সেখানে হচ্ছে স্বৈরের শাসকের একটা ধারাবাহিকতা দিয়েছে। এরশাদকে না হয়েছে, তারপরে সিপাহি ওটা সিম্বল করার জন্য ওই স্বাধীনতার ঘোষণার ওই মুহূর্তটাকেই পাওয়া হলো। নট এ সিঙ্গেল শব্দ ব্যবহার করা হয় না যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, নট এ সিঙ্গেল শব্দ। না মানে এটা নিয়ে কথা হচ্ছে তো, নট এ সিঙ্গেল শব্দ ব্যবহার করা হয়নি। আপনি কোট আনকোট করেন, ওই জায়গায় মুক্তিযুদ্ধের তার ৭ মার্চের ভাষণ, তার ছবি আসা হয়েছে।
মানে তার মুক্তিযুদ্ধের অবদান, সাথে সাথে মুক্তিযুদ্ধের পরবর্তীতে সে যে স্বৈরশাসক হয়েছে, সে যে ফেসিবাদ কায়েম করেছিল সেটির তো দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে স্বৈরশাসকের যে ধারাবাহিকতা, শেখ মুজিবুর রহমান, তার পরবর্তীতে আপনার এরশাদকে দেখানো হয়েছে, পরবর্তী শেখ হাসিনাকে দেখানো আজকে হয়েছে। মানে জামায়াত আমির তো বলেছেন যে জিয়াউর রহমানকে তারা অটোক্রেট শাসক মনে করেন না, বিধায় মনে করেন। এখন কথা হচ্ছে আপনি এই যে আজকে রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন 7 মার্চের ভাষণ রাখা হয়েছে, অথচ আমাদের জিয়াউর রহমান সাহেবকে রাখা হয়নি। এগুলো বলে আসলে আলটিমেটলি আপনি একটা ন্যারেটিভ তৈরি করছেন। কারণ সেখানে আপনাকে বুঝতে হবে, আপনি ছোট একটা ফটো কার্ড দেখে তো আপনি ব্যাখ্যা দিলে হবে না। আপনার মূল ভিতরে জামাতের আমি নিজে বলে দিয়েছেন, ফেসিবাদের পথে হাঁটছে, কোন ন্যারেটিভ তৈরি করে এই বক্তব্য? এবার দেখেন আমরা ফেসিবাদের সিন্ড্রোমগুলো কেমনি বুঝি আমরা। ধরেন ফেসিবাদে আমরা আগে দেখতাম কেউ যদি কথা বলতো, হ্যাঁ, তার উপর আক্রমণ করা হইতো। আপনি মাহমুদুর রহমান সাহেব কথা বলতেন, মাহমুদুর রহমান সাহেবকে মামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়ার পরে তারপর আক্রমণ করা হয়েছে, হাজিরা দিতে গিয়েছেন সেখানে আক্রমণ করা হয়েছে। এই সরকার আমরা কি দেখতে পাই? এক নাসির, ওনাদের কাছে খারাপ লাগছে, সেই ব্যাপক নাসির পাটোয়ারি, সে বিভিন্ন কথা বলে, এই জন্য সিলেটে কয়বার আক্রমণ করা হয়েছে, একটা ছেলের চোখ উঠে ফেলা হয়েছে। আপনি দেখেছেন শেখ হাসিনা কি করতো? আন্দোলন থামানোর জন্য বালুর টাক বসাইতো। আমরা কি দেখেছি সিলেটে? আমরা কি টাক দেখি নাই? তারপরে এটা কি আপনার ফেসিবাদের, আপনি শেখ হাসিনা ফেসিবাদের যত কার্যক্রমগুলো করেছে, শেখ হাসিনা যতগুলো কাজ করেছে, আপনি সে আন্দোলন আপনি দেখেন, নাসির পাটোয়ারির কথা পছন্দ না আপনার, কিন্তু রাশেদের কথা আপনার কেন পছন্দ? রাশেদ তো সব সময় জামাতের আমিরকে সাদা শয়তান হতে বহু ধরনের কথাবার্তা বলে, তাকে তো আপনি পুরস্কৃত করছেন। আপনি যুবদলের যে নয়ন, সে তো বলেছে 2 ঘন্টা থাকতে দিব না ঢাকা শহরের জামাত শিবিরকে, সার্বক্ষণিক জামাত শিবিরকে গালি দিয়ে যা করছে, তার কথা কেন আপনার ভালো লাগে? তার মানে আপনার কথা না ভালো লাগলেই আপনি তাকে আক্রমণ করবেন, আপনার কথা ভালো না লাগলে তার আন্দোলন, তার উপরে যে আক্রমণ, এটাই মোটামুটি ডিফাইন করে ফেলে যে ফ্যাসিজম একেবারে চলে এসেছে। আপনাকে ফ্যাসিজমের যে এগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেগুলো আপনি দেখেন। আপনি শেখ হাসিনার আন্দোলন দমানোর জন্য কি করতে বললেন? যে বালুর টাক বসাইতো। আপনিও তো টাক বসাচ্ছেন, আপনি চোখ উঠে ফেলতেছেন আন্দোলন করার সময়। আপনি এমপিদের উপর, শেখ হাসিনা আপনি দেখেন, আমি একটু শেষ করি, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যেতে পারতো না, তার উপর গাড়িতে আক্রমণ করা হইতো। আপনি একটা দেখেন বিভিন্ন জায়গায় এমপিদের উপর আক্রমণ করা হয়, এমপিদের গাড়ির উপর আক্রমণ করা হয়। আপনি বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গায় এমপিরা আত্মরক্ষার জন্য গিয়ে থানায় আত্মরক্ষা নিচ্ছে, এমপিদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কেন? তো তাহলে কিসের আলামত এটা? কিসের আলামত এটা? আপনি আপনার পছন্দ না, যেমন আপনি এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে প্রথম ঝামেলাটা হলো, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জামাত শিবির তাদের নেতাদেরকে ওন করে, দেলোয়ার সাইদি সাহেবকে ওন করে, সে তার পোস্টার সে লাগাইতেই পারে। তাহলে আপনি কে যে পোস্টার লাগানো যাবে না? যারা জুডিশিয়াল কিলিং হয়েছে, জুডিশিয়াল কিলিংতে বেগম জিয়াও তো বলেছেন, মতিউর রহমান নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, এরা যুদ্ধ অপরাধ ছিল না? বেগম জিয়া নিজে তো বলেছেন, নিয়ে যেছে তাদের ছবি, সাকা চৌধুরীর ছবি সেখানে লাগিয়েছে, ছাত্রদের বলছে এটা লাগানো যাবে না, তারা ছিঁড়ে ফেলতেছে। আন্দোলনের সূত্রপাত তো সেখান থেকে হয়েছে। তাহলে কেন? কর্তৃপক্ষ তো আছে, আপনি কি কর্তৃপক্ষ? কোন ছবি? আপনি জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসেন, আপনি সাকা চৌধুরীকে ভালোবাসেন, তার ছবি আপনি লাগাইতে পারেন। আপনি বেগম জিয়াকে ভালোবাসেন, লাগাইতে পারেন। তাহলে জামাত শিবির যদি নিজামী সাহেবের ছবিকে ভালো লাগে, দেলোয়ার সাইদির ছবি ভালো লাগে, তারা লাগাবে। আপনি কেন ছিড়বেন তাদের ছবি? সেটা কিসের আলামত আপনার? সেটা এই কিসের আলামত? মানে রেজাউল করিম রনি আসলে অনেকগুলো ঘটনা তো বলছেন, রাসেল ভাই অনেকগুলো আলামত বলছেন, এগুলো যদি ফ্যাসিবাদের আলামত না হয় তাহলে কিসের আলামত? এবং একই সাথে বলছেন যদি খালেদা জিয়ার ছবি ভালো লাগে টানাবো, সেটাতে সমস্যা যদি না থাকে, নিজামী সাহেবের ছবি যদি আমার ভালো লাগে, শিবিরের কোনো ছেলে ভালো লাগে, সেটা টানালে সেখানে আপনি যদি হস্তক্ষেপ করেন, কেন সেটা ফ্যাসিবাদ হবে না? এটা তো খুবই গণতান্ত্রিক কথা, কিন্তু কথা এর আগেও আছে। সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি কি রাজনীতিটা করছে। আপনি শেখ হাসিনার মুখের ভাষা কেমন ছিল? সবসময় টিটকারি করতো। আওয়ামী লীগের লোকজনরা অশ্লীল রাজনৈতিক কথাবার্তাকে একদম পর্নোগ্রাফিক লেভেলে নিয়ে গেছিল, এবং বেয়াদবি করা, অন্যের সম্মানহানি করা, এটাকে তারা তাদের রাজনৈতিক অধিকার মনে করত। এখন জামাত এনসিপিও এটা তাদের নিজেদের অধিকার মনে করে, ফলে তারা এটা মনে করতো, আবার পিটাইতো, দুইটাই করতো। এখন জামাত এনসিপির সাংগঠনিক সক্ষমতা এখন ওই লেভেলে যায় নাই যে পিটাবে, তারপরেও হ্যাঁ অনলাইনে নানাভাবে ন্যারেটিভের মধ্যে দিয়ে উদ্বুদ্ধ হয়ে পিটাইতে গিয়ে অনেক সময় পিটানি খাইয়ে আসে। আমরা ভায়োলেন্সের ঘটনা, এটা ব্যাখ্যা আমি বহুবার দিছি যে টলারেন্সি যদি আপনি না রাখেন, আপনি যদি ডিফেম এভাবে করতে থাকেন, আপনি যদি চরিত্রহীন রাজনীতি করেন, এটা ভায়োলেন্সের দিকে যাবেই। এটা আমি বহু আগে থেকে কিন্তু বলতেছি। এখন আপনি দেখেন মত প্রকাশের স্বাধীনতা, দেখেন বাংলাদেশের একটা ট্র্যাজেডি আছে, সেটা হলো গণতান্ত্রিক রাজনীতির মধ্যে একটা প্রিন্সিপাল লাগে, একটা ভ্যালুজ লাগে, এবং এখানে কতগুলো স্পেস আছে। সেই স্পেসটা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা মতাদর্শপন্থী ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, সেটা আওয়ামী লীগ হোক
বা অন্য জামাত শিবির হোক বা অন্য ক্যাডার ভিত্তিক দল হোক বা বাম হোক, তারা প্রত্যেকে এটাকে মিসইউজ করে কিভাবে? যখন সে গণতান্ত্রিক আচরণ, আপনার মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক, গালিগালাজ করার স্বাধীনতা গণতান্ত্রিক না, কিন্তু সে আপনাকে গালিগালাজ করবে। এবার গালিগালাজ করে বলবে কি, আচ্ছা আপনিও তারে গালিগালাজ করেন, তাহলে রাজনৈতিক কালচারটা সে কোথায় নিয়ে যাবে? যেটা আপনি ধরেন, তারপরে এখানে দেখেন, এখানে যেটা টলারেন্সির একটা ব্যাপার আছে, কিন্তু টলারেন্সি, মানুষের টলারেন্সির লেভেল আপনার ইনফিনিট না। আপনি আমাকে যদি একটা গালি দেন আমি সহ্য করব, কিন্তু আমি 10টা গালি সহ্য করার ধরনের অ্যাবিলিটি, এবার আপনি দিলেন আমার 100 রনি ভাই, আপনার টলারেন্স হচ্ছে না, আপনি নিজে কি সেটার বিহিত করবেন না, বিহিত করবেন, বিহিতের জন্য তো সাংগঠনিক প্রতিষ্ঠান আছে। পরে যখন ঘটনাটা ঘটছে, ফৌজদারি অপরাধ ঘটছে, সেই ক্ষেত্রে তখন রাষ্ট্রের দায়িত্ব বলে ফৌজদারি অপরাধ নির্মূলের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমপ্লয় করে। তখন এই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে, পুলিশ নেমেছে, পুলিশ আটকানোর চেষ্টা করেছে, ফলে এই যে একটা উভয় সংকটের অবস্থায় ফেলা হয়, ফেলার মধ্য দিয়ে সরকারকে সহজেই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ফেলে ডিফেম করা সম্ভব হয়। এইটার কারণটা হইল, এটার মূল ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এইটা আপনি করেন, তার আগ মুহূর্তে আপনি ভুলে যান যে মত প্রকাশের স্বাধীনতা মানে গালিগালাজ করা না। আপনি দেখছেন আপনার এই শোতে এর আগে আমাকে যেভাবে ব্যক্তিগত, এই চেয়ারে বসাছিলাম, যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমি উইঠা চইলা যেতে বাধ্য হয়েছি, কম শখে আল্লাহতে চলে গেছিলাম কেন? আপনার আওয়ামী লীগের আমলে আমরা রক্স থেকে উইঠা চলে যেতাম, আর তারা ক্ষমতায় যায়। তাহলে যদি ছাত্র দলের সভা সমাবেশে বা তাদের যদি মত প্রকাশের নাম করে এইভাবে করা হয়, মানে লাঠি দিয়ে না পিটায়, তারা তো চলে যেতে পারে। আমি শেষ করি তো, এখন তারপর উঠে যেতে হয়। ফলে আওয়ামী লীগের আমলে আমাদের যে অবস্থা ছিল, এখনই একই অবস্থা। বাংলাদেশের ছাত্র সংসদগুলো নিয়ন্ত্রণ করে জামাত শিবির, নামে না বেনামে, হ্যাঁ, মোটা থাকে। এখন আলোচনাতে আমি শেষ করে এই পয়েন্টটা জাস্ট, তারপরে বিজ্ঞাপনে যান। এখন সেখানে আপনি পাল্টাপাল্টি তর্ক বিতর্ক হইল, তারপরে আপনি সশস্ত্রভাবে দেশি শেষি অস্ত্র শস্ত্র নিয়ে হই হই রই রই, ছাত্রদল গেলি কই, আপনি সারা দেশে স্লোগান দিলেন। এবং আপনার ঢাকা 17-এর যিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি বলল সারা দেশে রংপুরের মতো স্বাধীন করতে হবে, ছাত্রদলকে পিটাইয়ে বাইর করতে হবে। কইরা দিয়ে আপনি ভায়োলেন্স উস্কাই দিলেন, তার গ্রেপ্তারের খবর নাই, অ্যারেস্ট নাই। এখন আপনি ন্যারেটিভ দিচ্ছেন সমস্ত সংসদগুলোতে আপনি শক্তিশালী। এখন ছাত্রদল কেন মায়ের খাইলো না, এটা তার অপরাধ হয়ে গেছে। সে যদি মায়ের খাইতো তাহলে সে গণতান্ত্রিক হইতো, সে মায়ের খাইলো না, এই তার অপরাধ। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। রেজাউল করিম রনি বলছিলেন যে ছাত্রদলকে মার দিতে গেছিল, তারা মার খাইলে আসলে এত কথা হতো না, মার দিয়েছে উল্টা, এটার জন্য এত কথা। এখন আপনার কাছে যে বিষয়টিতে আসতে চাই, মানে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, মানে 17 জুলাই যখন মানে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, সাধারণ শিক্ষার্থীরা, অভিযোগ রয়েছে যে সেই হলগুলো দখল করেছে পরবর্তীতে শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা, তারা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে। পরবর্তীতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে একতরফাভাবে বা অনেকটা আধিপত্য বিস্তার করে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজে শিবিরের একটা আধিপত্য আছে। এখন যেই প্রশ্নটি এসেছে, সর্বশেষ আলিয়া মাদ্রাসাতে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার প্রেক্ষাপটে ছাত্রদলের এক নেতা, তিনি মানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে ছাত্রদল কর্মী, তিনি প্রথম আলোকে আজকে বলছেন যে তারা যে আবার ওইখান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেহেতু বিতাড়িত করে ছাত্রদলে তারা দখল করে রেখেছেন, তারা বলছেন যে আগের মতো সব রুম দখলে রাখার সুযোগ নেই, আলোচনা করে কে কয়টা রুম দখলে রাখবে। আমি আপনার কাছে জানতে চাই, ছাত্রলীগের সময়ে যেভাবে হল দখল করে ছাত্রলীগ রাখতো, এখন কি বলে ছাত্রদল আর ছাত্র শিবির নিজেরা আলোচনা করে দখল করে রাখবে, মানে একটা ভালো একটা ব্যবস্থাতে চলে আসলাম নাকি? দেখেন, এবার সরকার ক্ষমতা, মানে এই 5 আগস্ট ক্ষমতা পরবর্তীতে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বসা হয়েছে যে তাহলে কিভাবে সিট বন্টনটা হবে। তখন বলা হয়েছিল, সবাই একসাথে ঐক্যমত হয়েছে যে মেধার ভিত্তিতে হবে, মেধার ভিত্তিতে সিট বন্টন হবে। মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাবলিক যতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো মেধার ভিত্তিতে আছে। এখন কত হচ্ছে, ছাত্রদলের যে কমিটি, এই কমিটিটা তো হচ্ছে ধরেন 13-14 সালে পড়াশোনা শেষ, তারা তো আর মেধার ভিত্তিতে কি, তার ছাত্র তো থাকে না। আপনি দেখেছেন জগন্নাথের প্রথম দিন হামলার পর দ্বিতীয় দিন কার্ড দেখিয়ে জগন্নাথে ঢুকানো হয়েছে। তাহলে ছাত্রদলের যে বর্তমান সভাপতি সেক্রেটারি তো 8-9 সেশন, তার মানে 2013-14 সালে তার পড়াশোনা শেষ। সেক্রেটারি 9-10 সেশন, তার পড়াশোনা শেষ 13 সালে। তাহলে সে কোন হিসেবে ঢুকেছে ভিতরে? এবং পুরো কমিটিটা আপনি দেখেন, একজনও বর্তমান ছাত্র নেই, একজনও নেই। এখন কথা হচ্ছে, তাহলে তারা যদি সিট চায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যদি সিট চায়, তাহলে তারা সিটটা পাবে কিভাবে? আপনি দেখেছেন তিতুমির কলেজে সিটটা বন্টন করার জন্য তিতুমির কর্তৃপক্ষ বসেছিল, প্রত্যেকটা ছাত্রদলকে এতগুলো সিট, শিবিরকে এতগুলো সিট, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে এতগুলো সিট, ভাগ এনসিবিকে এতগুলো সিট। শিবির সেদিন গ্রহণ করে নাই, সেদিন বলেছেন না আমরা এই যে বন্টন অলরেডি শিবিরের দখলে ছিল তো। এই তো আপনি কথা হচ্ছে, এখন কথা হচ্ছে মেধাবী, তিতুমির কলেজে সেই সিটগুলা, সে যদি পড়ুয়া হয়,
সেই আপনি তো মেধার ভিত্তিতে দিচ্ছেন, আপনার তো পড়াশোনার ভিত্তিতে দিচ্ছেন। যদি পড়াশোনার ভিত্তিতে কে দিচ্ছে? কর্তৃপক্ষ দিচ্ছে সিটগুলো, কোনো দল তো বন্টন করছে না। তো তাহলে কেউ যদি মেধার ভিত্তিতে হয়, সে সিট পায়, শুধু শিবিরের কারণে সে সিটটা পাবে না? এটা তো ইনজাস্টিস করা হবে তাকে। এখন কথা হচ্ছে না, যখন বলা হচ্ছে যে শুধু মেধার ভিত্তিতে দেওয়া হবে না, দলীয় ভিত্তিতে এতগুলো ভাগ করে দেওয়া হবে, তখন শিবির সেটা গ্রহণ করে নাই। এখন কথা হচ্ছে আপনি ছাত্র শিবিরের কমিটিটা দেখেন, তাদের প্রত্যেকে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সভাপতি মহিউদ্দিন, যেদিন তার মাস্টার শেষ হয়েছে সেদিন এসে আপনাদের মিডিয়া আপনারা প্রচার করেছে, সেদিন এসে হল থেকে বের হয়ে গিয়েছে। কেন? তার পড়াশোনা শেষ। এখন ব্যাপারটা হচ্ছে এই এক্সাম্পলটা আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এক্সাম্পলটা শিবির ক্রিয়েট করেছে। এখন কথা হচ্ছে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঝামেলাটা হলো কি? আপনি যখন বললেন, তখন আমি প্রথম আলো করলাম। প্রথম আলো তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কাহিনী, মানে কেন ঘটনাটা ঘটেছে, আমি কোট অ্যান্ড আনকোট করে আপনি একটু বলি। সেখানে তারা বলছে, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী শাখা ছাত্র শিবির আয়োজিত জুলাই জুলুমের বিরুদ্ধে শীর্ষ একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে কয়েকজন ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এই নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরে কি হয়েছে? ছাত্র কি বলেছে, জুডিশিয়াল কিলিংয়ে যেসব ছবি আমরা লাগিয়েছি, ছাত্রদের এসে বলল তারা রাজাকার, তাদের ছবি রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে। আমরা ছাত্রদলকে বলেছি, আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, তারা সিদ্ধান্ত দেবে। আপনারা তো এখানকার অথরিটি না এসব নামিয়ে ফেলার জন্য। তো তারা প্রশাসনের সঙ্গে কথা না বলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাহলে রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘটনাটা কি হয়েছে? আপনার কথা হচ্ছে, আপনি অথরিটি তো আপনি না, আপনাদের ছবি ভালো না লাগে, আপনি দেখেছেন কি ভয়ঙ্করভাবে সাইদি সাহেবের মুখের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে। এর আগে আমরা শেখ হাসিনা আমলে দেখতাম রাজু ভাস্কর্যে জিয়াউর রহমান সাহেবকে জুতা স্তম্ভ তৈরি, আমি শেষ করি, জুতা স্তম্ভ তৈরি করে সেখানে, তখন তো ছাত্রদলের গাত্র দেওয়া হয়নি, তখন তো তাদের উপর আক্রমণ করতে পারে নাই। যে যখন জিয়াউর রহমান সাহেবের জুতা নিক্ষেপ করা হচ্ছিল এই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে, তখন তো গাত্র দেওয়া হয় নাই। এখন কথা হচ্ছে, তারা তাদেরকে পছন্দ করে, তাদের ছবি লাগাইতে পারে। এখন আপনি এটা সরানোর আপনি কে? আপনি সেটা পায়ের উপর পা দিয়ে আপনি ঝগড়া করলেন, ঝগড়া পরবর্তীতে আপনি দাও খেয়ে আপনি বের হয়ে গেলেন। এর পরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো কোনো প্রস্তুতি ছিল না। সেদিন একটা প্রোগ্রাম ছিল, জিএসভিপি নির্বাচিত জিএসভিপি সেখানে গিয়েছে। এই যে সেনাবাহিনীর কাছে টেন্ডারটা যাবে নাকি এর সাধারণ মানুষের কাছে যাবে, সেটা নিয়ে আপনি নির্বাচিত জিএসের উপর যে আক্রমণটা করলেন, মেরে তাকে বের করে দিলেন। এরপরে আপনি তো দেখেছেন, বলে যে সাধারণ শিক্ষার্থীরা, মানে অবাকের বিষয় হচ্ছে, বলে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি এটা হামলাটা করেছে। তাহলে পরবর্তীতে আপনি ছাত্রদলের সভাপতি কি বলে? ছাত্রদলের সভাপতি বলে, আমরা জামাত শিবিরকে রাজনীতি করার সুযোগ দিয়েছি। আপনারা সুযোগ দেওয়ার কে? এটা তো শেখ হাসিনার প্রক্রিয়া। ক্যাম্পাসে কে কাকে সুযোগ দিচ্ছে আর কে কাকে আসলে বিতাড়িত করে দিচ্ছে, সেই ব্যাপারটা আসলে আমার কাছে পরিষ্কার না, রনি ভাইয়ের কাছে আমি জাস্ট আপনাকে শুনে আসি। আমি ছাত্র দলের না, আসলে আমি অন্য কোনো ভিডিও আমি দেখাতে পারছি না। আপনি একটু, যেহেতু আমি পূর্ব থেকে এই ভিডিও এটাকে দেখিনি, আমি লাইভ শোতে আমি দুঃখিত আপনাকে দেখাতে পারছি না। আমি আমাকে দেন, আমি আমার এডিটোরিয়াল পলিসি মেনে আমি চেষ্টা করব আপনাকে ভিডিও দেখাতে। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করছি। আমার কথা হচ্ছে, জামাত শিবিরকে রাজনীতি করার আপনি কে? আপনি সুযোগ দেওয়ার, সেই প্রশ্নটাই আমি রেজাউল করিম রনির কাছে করতে চাই। জামাত শিবিরকে রাজনীতি করতে দেওয়ার মানে বিএনপি ছাত্র দল কে? বিএনপি ছাত্র দল এখানে আসলে জামাত শিবিরের টেকনিকটা নিছে, এটা আনফরচুনেট। তারা বলতেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করছে, কারণ সাধারণ শিক্ষার্থীর ব্র্যান্ড কি জামাত শিবির নিজেরা নিয়ে নিয়েছিল। সেটা নিয়েছিল 5 তারিখের পরে। প্রথমে ওই যে কপিরাইট তারা নিয়ে নিছে 5 তারিখের পরে। কারণ হলো প্রথমে তারা বুয়েট থেকে মিছিল বের করেছিল, সাধারণ ছাত্র শিক্ষার্থী মিছিল বের করে তারেক রহমানকে গালাগালি করানো, অকথ্য গালাগালি করানো। তার প্রতিবাদে পরে আপনি দেখছেন যে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা আবার তাদের প্রতিবাদ মিছিল করতে হয়েছে। ফলে দেখেন, আপনার ছাত্র শিবিরের ফাংশন করার সুবিধার্থে এই যে মেধাবীর কথা বললো এখানে রাসেল, তাই না? মেধাবী মানে তো সব শিবির, বাইরে তার মেধাবী বলে আর কাউরে তারা মনে করে না। ফলে মেধাবী কোটা এত জেনারেলাইজ করা তো উচিত না। সাধারণ শিক্ষার্থী সে যদি মেধাবী হয় এবং একই সাথে শিবিরের রাজনীতি করে, মানে এটাতে সমস্যা নাই তো। মক করতেছে কে? আমি তো বলি তারা মেইন স্ট্রিম হোক। এখন একজন শিবির করে, তারা শিবির বললেও সে মনে করে তারা ট্যাগ করা হচ্ছে, তাকে ডিফেম করা হচ্ছে, তাকে এটা করলে তো হবে না। 5 তারিখের পর আপনি ওপেনলি রাজনীতি করবেন, আপনি সগর্বে আগায় যাবেন। হ্যাঁ, আপনি যদি রাজাকারকে ডিফেন্ড করতে চান আপনি ডিফেন্ড করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, হাসিনার আমলে জুডিশিয়াল কিলিং হয়েছে, সেই প্রতিবাদ আমরাও করেছি। তো সেই প্রতিবাদ করা আর হইল 71-এর ইতিহাসকে, এই গণহত্যার ইতিহাসকে চেপে যায় রাজনীতি করার চেষ্টা করা, দুইটা তো দুই জিনিস। ফলে এই বিতর্ক পুরানা, মানে বহু পুরানা। বাংলাদেশের মানুষ অন্তত 71 বিষয়ে জামাতে পজিশন নতুন করে আর জানতেও চায় না, শুনতেও চায় না, এটা ডিসাইডেড।
এখন কথা হলো যে আপনারা 5 তারিখের পরে এখানে আমরা একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ রাজনীতির কথা বলতেছিলাম, সেই পরিবেশটা আপনি দেখেন ইন্টারিম আমলে কিভাবে ক্যাম্পাসগুলোতে দখল করা হলো, দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে তারা কিভাবে নিরপেক্ষতার মধ্য দিয়ে, নিরপেক্ষতার কাবাডে কিভাবে সমস্ত ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করে, তারা সেখানে ছাত্রদল কিভাবে যায় তাদের উপরে অ্যাটাক করবে, প্রশাসন, ছাত্র সংসদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে। না, এই জন্য ইন্টারিমের সময় হয় নাই তো মানে শিবিরের সময় আক্রমণ, বিএনপি যখন ক্ষমতা আসলো এরপরে শিবির মার খাওয়া শুরু করলো। মায়ের খাওয়ার সাথে মার দিচ্ছেও, শুধু মায়ের খাচ্ছে। আপনি দেখেন ছাত্রদল আহত হচ্ছে না, ছাত্রদল হচ্ছে মারামারি করতে গেলে তো দুই পক্ষই আহত হবে। এখন হাতে একটু ব্যথা পায়। হ্যাঁ, এখন না, বুঝে আপনি মারতে গিয়ে আপনি মনে করলেন বট আইডি দেখে উত্তেজিত হইয়া আপনি সবচেয়ে বড় সংগঠন, এবার আপনি ধাওয়া করতে গেলেন, দাড়ি দেখে এক যুবদলের নেতাকে মারা শুরু করছে, কয় সে জামাত শিবির দাড়ি দেখে। আবার শিবির মনে করে, আবার ছাত্রদল মনে করে শিবিরে বলে আবার নিজেদের পিটানো শুরু করেছে রাজশাহীতে, পরে আবার ওইদের পিছন ধরে এই না না মারিস না, এগুলো আমাদের লোক। হ্যাঁ, তো আপনি বট আইডির দ্বারা উত্তেজিত হইয়া মনে করলেন যে আপনি সবচেয়ে বড় সংগঠন, আপনি এবার মারতে গেলেন, দেখলেন যে আপনি কম, যে সংগঠনকে মারতেছেন তারা অনেক বিশাল সংগঠন। এইবার আপনি কাউন্টার এটাকে মার খেয়ে আসতেছেন, কারণ আপনার তো সাইকোলজিতে আছে যে আপনি সেরা, আপনি সবচেয়ে শক্তিশালী। এইভাবে এই যে দেখেন মিথ্যা মানুষকে যে কীভাবে ধ্বংস করে, তার একটা পরিণতি হলো এটা। আরেকটা হলো যে আপনার সোসাইটিতে আপনাকে ডিফেম করা হয়েছে, হাসিনার আমলে শিবির আখ্যায়িত করে পিটায় মারা সংস্কৃতি ছিল, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এখন রনি ভাই, একই কালচার যদি আপনি আপনার বিরোধিতা করলে অন্যদের উপর চর্চা করেন। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। রেজাউল করিম রনি যেখানে শেষ করেছিলেন, মানে বলছেন যে রাজনীতির অনেক পরিবর্তন আসলে হয়েছে, আপনি তাহলে কি পরিবর্তন দেখছেন? দেখেন, আমি তো আপনাকে শুরুতে বলেছি, আমরা যেটি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে আমাদের মৌলিক কিছু পরিবর্তন করা দরকার। এই চেয়ারটা প্রবলেম আছে, প্রধানমন্ত্রী যে চেয়ারটা, এটা আমাদের সংবিধানের চেয়ারটাকে প্রবলেম করে দিয়েছে। এটা যে চরম ক্ষমতা, এই যে রাষ্ট্রপতির জন্য এবার যে আলাদা রাজনৈতিক দলগুলো রাজনীতি চর্চা, না আপনি রাজনৈতিক চর্চা দেখেন, কথা হচ্ছে এই আমাদের রাজনৈতিক দলগুলো কি চায়। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো এই যে সঠিকভাবে এবার যে ইস্যুগুলো আছে বর্তমান সরকারের যে চরম এই যে বিদ্যুতের সমস্যা, তারপর হচ্ছে যে ডিমান্ড চার্জের নামে আপনি যে টাকা নিচ্ছেন, ভুতুরে যে বিদ্যুতের এটা নিয়ে এখন বিরোধী দল যখন 2/3 মেজরিটি কোনো সরকার পেয়ে যায়, আসলে বিরোধী দল হাতে কিছুই থাকে না সংসদে কিছু বলার। কারণ আপনি যাই বলবেন 2/3 মেজরিটি যার তিনি সেটি গ্রহণ করে নিবে। তার বিরোধী দল হাতে আছে কি? বিরোধী দল যেটা পারে রাজপথে থেকে একটা চাপ সৃষ্টি করা সরকারকে। এই যে বিরোধী দল চাপ সৃষ্টি করার কারণে 18 ক আপনি ব্যাংকে যে অধ্যাদেশে 18 ক যুক্ত হয়ে সেটা বাতিল করলেন আপনি, এই যে বিরোধী দলের চাপের কারণে। এবার যে বিরোধী দল যে আপনি সচিবালয় ঘেরাও করছে, এটা নিয়ে অনেক রকম কথা বলছে। সচিবালয় এখন কি হয়েছে, 5-6 মাসের সচিবালয় ঘেরাও করতে, সচিবালয় ঘেরাওয়ের ইতিহাস কি? অনেকে আশা করছিলেন ভারতীয় হাই কমিশনে যাবেন। সচিবালয় ঘেরাওয়ের ইতিহাস কি ইতিপূর্বে কোথাও ছিল না? ইতিপূর্বে ছিল না। 2023 সালে যখন আপনার নির্বাচন কমিশন যখন করলো, তখনও তো বিএনপি সচিবালয় ঘেরাও করেছে না? তখন কি নির্বাচনের জন্য, নির্বাচনটা সঠিক হওয়ার জন্য। কিন্তু এখন তো জনগণের চাহিদা 11 দফা, তারা যে 11 দফাটা দিয়েছে, আপনি 11 দফাটা প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা দলীয় কি আছে তাদের, সবগুলো হচ্ছে জনগণের বিষয়। এই যে আপনি 1000 টাকা কেউ যদি বিদ্যুতে রিসার্চ করে, তাহলে এই আপনার 172 টাকা ডিমান্ড চার্জ কেটে নিচ্ছে, তারপর 72 টাকা ভ্যাট কেটে নিচ্ছে, তারপরে আপনার আমরা বলতাম যে লুটপাট হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে? এটাই তো এখন আপনি তো বলেছেন ডিমান্ড চার্জ বাতিল করবেন, আপনি সেটা তো করছেন না। আপনি তো বলেছেন এটা বাতিল করবেন, মিটার ফি যেটা আছে সেটা বাতিল করবেন। কিন্তু একটা মানুষ 1000 টাকা যখন সেই ইন করছে, তার প্রায় 300-350 টাকা নেই, কোথায় যাচ্ছে সেটা? আপনি যে এবার ভুতুরি বিল, আমার চেম্বারে আমি আপনাকে জাস্ট কোট এন্ড আনকোট করে দেখাই। আমার চেম্বারে গত মাসে বিল আসছে হচ্ছে 10,000 সামথিং, এই মাসে আমার চেম্বারে বিদ্যুৎ বিল আসছে হচ্ছে 19,000 সামথিং। কেন ডাবল হলো? কিসের বিষয়? এখন আপনি কথা হচ্ছে যে যাদের আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলে কোনো সমস্যা হলে আপনি কি করেন? আপনি আমাদের কাছে আসেন, আমি আপনি যেতে পারবো, হয়তো সচিবালয়ে ঢুকতে পারবো, সাধারণ মানুষ ঢুকতে পারবে? কয়জন ঢুকতে পারবে? আমি একটা অভিযোগ করেছিলাম, আমার সেই অভিযোগের সুরাহা হয়নি। আপনি গণশুনানি, আপনি এজন্য বিরোধী দলকে বলা হচ্ছে গণশুনানি আয়োজন করেন, আপনি এগুলো সব বের করেন। আমাদের যে বিলগুলো, এগুলো তো সেকেন্ডারি বিল, ফার্স্ট বিলটা আপনি নিয়ে আসেন। কার কত টাকা? এই যে আপনি ভিতরগতভাবে সিস্টেমে আপনার টাকাটা নিয়ে যাচ্ছেন, কেন? এটা কি এই বাংলাদেশ কি চেয়েছিল?
জনগণের আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,000 টাকা 2,500 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি যে বিদ্যুৎ বিলের মাধ্যমে 3,000 3,500 টাকা 4,000 টাকা নিয়ে যাচ্ছেন, তাহলে সেটা আমি একেবারে শেষ পর্যায়ে তো রেজাল্ট করিম রানী এই বিষয়গুলো সুরাহা করতে হবে। এগুলোই আন্দোলনে, এগুলোই বিরোধী দল চাচ্ছে, এই জিনিসগুলো যাতে সরকারে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো পরিবর্তন করে। অসংখ্য ধন্যবাদ আল মামুন রাসেল আপনাকে। রেজাল্ট করিম রানী, মানে এই যে ইস্যুগুলোর কথা বলা হচ্ছে, সরকার যদিও মাত্র 6 মাস মানে এসেছে, একেবারে তো এই বিষয়গুলা প্রাত্যহিক জীবনে মানুষ এক্সপেরিয়েন্স করছে। বিদ্যুতের ব্যাপারটা নিয়ে সম্প্রতি সময়ে সরকার যেভাবে হ্যান্ডেল করলো, আপনি সন্তুষ্ট একজন সাধারণ নাগরিক হিসেবে? এটা আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি এবং আমি আপনাকে বলি, এই বিদ্যুতের সংকটটা আপনি যদি দেখেন, এটা কিন্তু এই বিগত হাসিনা আমল যেভাবে তো রাখা গেছিল এবং ইন্টারিমের আমল জাস্ট সেটা কন্টিনিউ করছে। ইন্টারিম 18 মাসে তারা কোনো উদ্যোগ নেয়, ফলে দুই আমলের লেভারেজ এসে সরকারের ঘাড়ে পড়ছে। এখন বিদ্যুতের বা জ্বালানির দুই আমলের লেভারেজের জন্য এপ্রিল মাসের বিদ্যুৎ বিল জুলাই মাসে ডাবল হয়ে যাবে। বিদ্যুৎ বিল, ভুতুরে বিল বাড়ানোর কালচার কি প্রথম? এটা হাসিনার আমলে অহরহ করা হয়েছে। সেটা এখনো চালু থাকবে। কেন চালু থাকবে না? হাসিনার লোকজনই তো সব ভিতরে রয়ে গেছে, এই কাঠামোর মধ্যে তো দেশ চলতেছে। ডেফিনেটলি সরকারকে নিতে হবে, এবং সরকার যে সেই কাঠামো পরিবর্তন করতে পারলো না, সরকারের দায় নেবে না? অবশ্যই সরকারকে দায় নিতে হবে এবং সেই দায়ের কথাই আসতেছি আপনার। ফলে এখন এখানে কাঠামোগতভাবে লুটপাটের সিন্ডিকেট শুধু বিদ্যুৎ সেক্টরে আপনি দেখেন কেন, সমস্ত সেক্টরে এটা রয়ে গেছে। এই জায়গার থেকে হঠকারিতামূলকভাবে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে দুইভাবে চেঞ্জ করতে হবে। একটা হলো জ্বালানির ইমিডিয়েট জনগণকে সার্ভিস দিতে হবে, আর একটা দীর্ঘমেয়াদী আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিকল্প জ্বালানি অনুসন্ধান থেকে শুরু করে উৎপাদনের দিকে যেতে হবে। এবার বিদ্যুৎ বিলের এই যে মিটার চার্জের নামে যে হরিলুট, এটা সম্পূর্ণ অবৈধ। এটা হাসিনা জনগণের টাকা লুট করার জন্য এটা করে গিয়েছিল। করে এইটা আপনার মানে বিদ্যুৎ বিভাগের ইন্টিগ্রেটেড সিস্টেমের সাথে সে এটা এমনভাবে করে নিচ্ছে যে এইটা যদি গভর্নমেন্ট এখন সরায়, গভর্নমেন্ট দেখছে তাকে 35 থেকে 34 হাজার কোটি টাকা আপনার বাড়তি তাকে গচ্ছাইতে। কিন্তু সরকার ঘোষণা দিয়েছে, সরকারের একজন মুখপাত্র তিনি ঘোষণা দিয়েছে যে এই মিটার চার্জ সরকার প্রত্যাহার করবে এবং সেই ঘোষণা দেওয়ার পরে জনগণ খুবই খুশি হয়েছে, আমরাও অভিনন্দন জানিয়েছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মিটার চার্জ কাটা হচ্ছে। তার মানে আপনি যে ঘোষণা দিলেন আর জনগণ যে এটা সুফল পাইল না, তার মানে কমিউনিকেশন গ্যাপ আছে, তার মানে সমস্যা গভর্নমেন্টের ভিতরে রয়ে গেছে। ফলে আমরা তো যে জায়গাগুলো জনগণ ভুক্তভোগী হবে, জনগণ অত্যাচারিত হবে, সেই জায়গায় আর জনগণের পকেট থেকে যে অতিরিক্ত টাকা যাচ্ছে, বললেন যে এটাও তো একটা, আমরা কোনোভাবেই সেই জায়গায় সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিব না। আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করব, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার। ফলে যারা ঘোষণা যিনি যারা ঘোষণা দিলেন, দিয়ে তারপরে এখানে আমার সহালোচক রাসেল যেরকমভাবে বললেন যে এখনো পর্যন্ত এই ঘোষণা তো দিচ্ছেন, তাও আমরা টকশোতে বলছি মনে হয় 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যে জনগণের বিল কাটা যাচ্ছে, তাহলে তো আপনি কথা খেলাপি হচ্ছেন। তাহলে এই যে পপুলিস্ট কথাবার্তা বললেন আপনি, এটা হাসিনার আমলের মতো। এইটা তো জিয়া রহমানের রাজনীতি না, এই রাজনীতি তো বেগম খালেদা জিয়া করে নাই, এই রাজনীতি তো তারেক রহমান করে না। তারেক রহমানকে যখন জ্বালা নিয়ে প্রশ্ন করা হয়েছে, আপনারাই প্রচার করেছেন, উনি বলেছেন যে এক্সকিউজ দিয়ে আমি দায় এড়াতে চাই না, সমস্যা আছে, আমরা সমাধানের ফিক্স করার চেষ্টা করছি। ডেফিনেটলি সমাধান আছে এবং এই যুদ্ধের কারণে এইটা আপনি জ্বালানি অবস্থা আপনি জানেন, এটা আরও প্রলং হয়েছে, আরও কঠিন হয়ে গেছে, আরও জনগণকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এখন বিদ্যুৎ খাতের মধ্যে এখানে গভর্নমেন্টের যে ইস্তেহার, সেই ইস্তেহার অনুযায়ী গভর্নমেন্ট যাবে, এই চাপ এই প্রত্যাশা জনগণের আছে এবং আমরাও সরকারের কাছে এই দাবি জানাবো। যদি এখানে এই যে ভুতুরে বিল, এটার পারফেক্টলি তদন্ত হইতে হবে, এই টাকাগুলো কিভাবে কাটা হইলো, কারা করলো, তার মানে কিভাবে এখানে কারা চালাচ্ছে। মানে এখন যাই প্রতিক্রিয়া নেই, মানে অতিরিক্ত বিল যারা দিলেন বা তাদের তো আর টাকা ফেরত আসবে না, অবশ্যই সুযোগ আছে ফেরত আসার। আপনি আমি সেই প্রসঙ্গ শেষ করতে চাই, কিন্তু এখানে আমি একটা বলে রাখি, সেটা হলো এই সরকার জনগণের সরকার, জনগণের সাথে সমস্ত বিষয়ে জবাবদিহিতার মধ্য দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে এই সরকার, কোনো সমস্যা যদি রিয়েলি থেকে থাকে সেটা স্পষ্টভাবে জনগণের সামনে হাজির করতে হবে, জনগণ বুঝবে। হ্যাঁ, ডেফিনেটলি বৈষয়িক অবস্থা বুঝবে, স্থানীয় সীমাবদ্ধতা বুঝবে, কিন্তু ন্যারেটিভ তৈরি করা যাবে না, জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা যাবে না এবং জনগণ দুর্ভোগের শিকার হয় এমন কোনো প্রক্রিয়া যদি করা হয়, সেক্ষেত্রে মিডিয়া এনসিপিকে ধরেছে জোকে, জামাত নামক জোক এনসিপির রক্ত শুষে খাচ্ছে, এনসিপির সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত জামাতের এজেন্ট হয়ে এনসিপির ভিতরে ঢুকে এনসিপিকে শেষ করছে। এনসিপির ছেলেপুলেগুলো কিন্তু অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক, দেখুন তারাই কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তাদের এই সম্ভাবনাকে জোক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা বেয়াদব, একটা অশিক্ষিত, একটা গণ্ড মূর্খ এনসিপিকে শেষ করছে। হি ইজ অ্যাসাইন্ড।
দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় মুখ এবং সিনিয়র সাংবাদিক যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ সাইদ খান। সাইদ খান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যদি আলোচনায় আমরা যদি কথা বলি, যে আমরা জানেন যে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকি, আলোচিত ইস্যুগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে 11 দলীয় জোট, বিশেষ করে জামায়াত জোট নানা ধরনের নানা জায়গায় বলে বেড়াচ্ছে যে আমরা জানি যে বর্তমান সরকারের মাত্র 5 মাস শেষ করেছে, এই 5 মাস বয়সেই তারা আওয়ামী লীগের সাথে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে সরকার অনেকটা আওয়ামী লীগের মতো কাজ করছে এবং আওয়ামী লীগের বিকল্প রূপ দেখতে পাচ্ছে বিএনপির চরিত্রে। নানা ধরনের তাদের বক্তব্য নানা জায়গায় সারা দেশে এই ধরনের বক্তব্য ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় নানা ধরনের প্রপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি। আসলেই কি এই সময়টায় কি এই জায়গায় মূল্যায়ন করার সময় হয়েছে কিনা এটা একটু কথা বলতে চাই। সাইদ খান, আমরা প্রথম জানতে চাই আসলে যে সরকারের যে কর্মকাণ্ডটা আমরা একটু আগে জানতে চাই, যে মাত্র 5 মাসে নানা ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ডের কথাও আমরা জানছি যে আসবে। এই জায়গায় একটু প্রথমে আপনার কাছে মূল্যায়ন চাই যে সরকারের 5 মাসের মূল্যায়নটা আপনি কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে সরকারের 5 মাস কিন্তু পর্যাপ্ত সময় না মূল্যায়নের জন্য। তারপরেও মর্নিং শোজ দ্য ডে, এই জায়গাটি ধরলে কথা কিছু বলাই যায়। সেই জায়গা থেকে আপনি দেখুন, সরকার ডে ওয়ানের যে চ্যালেঞ্জটি সরকার যেদিন গঠন করলো, পরের দিন রমজানের চ্যালেঞ্জ। এবছর রমজানে কিন্তু সেই ত্রাহি দশা ওঠেনি। এরপরে দেখেন 28 তারিখে, ঠিক 10 দিন পর, 9 দিন পরে 10ম দিনে গিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি, তেল নিয়ে সংকট, ডলার নিয়ে সংকট, এর পরপর যে সংকটটি আসলো, এর পরপরের সংকটটি আসলো বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। এই সব মিলিয়ে সরকার কিন্তু শুরুই করেছে একটা মানে একেবারে নাকের ডগায় পানি নিয়ে। সেই জায়গাগুলো কিন্তু সরকার স্মুথলি হ্যান্ডেল করেছে। বিশ্ববাজারে যেখানে তেলের দাম বহুগুণ বেড়ে গেছে, সেখানে ওই সময়টায় আমাদের তেলের দাম সরকার বাড়ায়নি, সাবসিডি দিয়েছে। এবং আপনি দেখেন, তেলের জন্য কিন্তু সারা বিশ্বের অনেক দেশ শাটডাউন পর্যন্ত করতে হয়েছে। বাংলাদেশে অমন বাস্তবতার মুখে যেতে হয়নি। খুবই টেকনিক্যালি এবং খুবই স্বচ্ছতার সাথে সরকার এগুলো কিন্তু মোকাবেলা করেছে। এরপরে এসছে আরেকটি ইস্যু, সেটি হচ্ছে পে স্কেল। এই পে স্কেল ইস্যুটি নিয়ে কিন্তু সচিবালয় উত্তপ্ত করবার জন্য একটি মহল চেষ্টা করেছে, সরকার সেটিও কিন্তু হ্যান্ডেল করেছে। এরপরে আরেকটি ইস্যু এসেছে ব্যাংকিং সেক্টর। প্রথমে ইসলামিক ব্যাংক নিয়ে জামাত বা একটি রাজনৈতিক দলের যে এত নগ্ন রূপ বেরোবে এটা কেউ ভাবতেই পারেনি। ব্যাংক রাষ্ট্রীয়, মানে তফসিলভুক্ত ব্যাংক রাষ্ট্র যেভাবে পরিচালনা করে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা রাষ্ট্রীয় আইন কানুন মেনে একটি তফসিলভুক্ত ব্যাংক ব্যবসা করবার কথা, সেই জায়গাটিকে একটি রাজনৈতিক দল বা বিরোধী দল তাদের পলিটিক্যাল এজেন্ডার মধ্যে নিয়ে গিয়ে যেভাবে সরকারকে কোণঠাসা করবার চেষ্টা করেছে, সে জায়গাটিও কিন্তু সরকার অত্যন্ত কৌশলে, সাপও মরেনি লাঠিও ভাঙেনি, এইভাবে হ্যান্ডেল করে মোটামুটি একটা স্ট্যাবল জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, গত 17 বছর ধরে যে দুঃশাসন, অনিয়ম, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং একটি দেশ পুরো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেই জায়গা থেকে কিন্তু ওভার দ্য নাইট সরকার, আজকে বিএনপি সরকার কেন, তারেক রহমান সরকার কেন, ট্রাম্প গভর্নমেন্টকেও যদি এরকম পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হতো, তিনিও কতটা সামাল দিতে পারতেন সে নিয়ে বেশ সংশয় আমার রয়েছে। তারপরেও তারেক রহমান কিন্তু অত্যন্ত শান্তভাবে সবগুলো বিষয় হ্যান্ডেল করে এ পর্যন্ত নিয়ে এসছেন। তারপরেও অনেকে মূল্যায়ন করতে চান কতটা ব্যর্থ হয়েছেন সরকার। হ্যাঁ, প্রশ্নটি করে সরকার কতটা ব্যর্থ হয়েছেন, বাট প্রশ্নটি হওয়া উচিত ছিল সরকার কতটা স্বাচ্ছন্দ্যে সফলতার দিকে এগুচ্ছে। প্রশ্নটা এমনই হওয়া উচিত ছিল। যদিও জুলাই গণ অভ্যুত্থান একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শান্তির জন্য লড়েছি, শান্তির জন্য সহস্রাধিক শিশু, কিশোর এবং খেটে খাওয়া মানুষ তাদের প্রাণ দিয়েছে, সেই শান্তি, কাঙ্ক্ষিত সেই শান্তি আজও মেলেনি। দেখুন, যারা এখন সরকারকে ব্যর্থ দেখছে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লেন্স দিয়ে যারা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছিলেন যে ব্যাংকিং সেক্টরে যে এক ধরনের অরাজকতার চেষ্টা করা হয়েছিল, আপনি একটি নির্দিষ্ট দলের কথাই বলেছেন, জামায়াতে ইসলামী। আমরা এই জায়গায় বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে সারা দেশে নানা ধরনের, জুলাইকে ঘিরে এই জায়গায় জামাতের একেবারে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ছোট বড় নেতা, 11 দলীয় জোট, এনসিপি নেতৃবৃন্দ, তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বলছে যে এই বিএনপি সরকার অনেকটা আওয়ামী লীগের সরকারের মতোই পরিচালনা করছে। এই জায়গাটা বিরোধী দলে এখন যারা আছে তারা আসলে রাজনৈতিক দল হিসেবেই তো থাকবার কথা না, কারণ তারা যখন
অবিভক্ত ভারত থেকে পাকিস্তান আলাদা হয় তখন তারা ওই পাকিস্তানের দোষ দেখেছে। আবার 1971 সালে যখন পাকিস্তানের শোষণ, 23 বছরের শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষ মুক্তির সংগ্রাম করছিল, তখন তারা আবার পাকিস্তানি লেন্স দিয়ে দেখেছে। আবার 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, তখন আবার সেই পুরনো চরিত্র সেই পাকিস্তানি লেন্স দিয়ে দেখছে। কারণ তাদের লেন্সই হচ্ছে নষ্ট, তাদের অন্ধকার লেন্স দিয়ে তারা কোনো কিছু দেখলে সেটা স্বচ্ছ দেখা যায় না, লেন্সটি পরিষ্কার হতে হয়। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান যদি রাজনৈতিক দল হিসেবে কেউ ক্রেডিট দাবি করে, ঘোষণা দিয়ে রাজনৈতিক দল হিসেবে এই সংগ্রামে, এই আন্দোলনে যারা অংশ নিয়েছে সেই একমাত্র দল বিএনপি। আর কোনো রাজনৈতিক দল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি। ইনফ্যাক্ট বিএনপির পদধারী কত নেতা শহীদ হয়েছে এই অভ্যুত্থানের, তারা তালিকা প্রকাশ করেছে। আজকে যারা জুলাইয়ের স্টেক হোল্ডার দাবি করে, করুক না তাদের তালিকা প্রকাশ, তাদের দলের কোন কোন পদের কোন কোন নেতা শহীদ হয়েছে, কোন কোন নেতা কোন কোন জায়গায় আহত হয়েছে, প্রকাশ করুক পারলে। শুনুন, কথা বললে কথা অনেক বলা যায়, কিন্তু বাজে কথা বলার কোনো লিমিট নেই। এই যে বিরোধী দল, আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে সমালোচনাগুলো কিন্তু এক ধরনের, ধরেন সাধারণ মানুষ যখন সমালোচনা করে সেই জায়গায় কিন্তু তাদেরও সরকার কিন্তু সেটা সাধারণভাবেই নিচ্ছে, যে কিন্তু রাজনৈতিকভাবে যখন সমালোচনা করে, যখন বলে যে চর হয় যে যে এই সরকার এই আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে গেছে, নানা ধরনের বক্তব্য আমরা নানা জায়গায়, বিএনপি ফ্যাসিস্ট হয়ে গেছে, বলবার চেষ্টা এই করছে। বক্তব্যগুলো কি দেওয়াটা আসলে এই যে রাজনৈতিক দল হিসেবে কতটুকু? শুনুন, মত প্রকাশের স্বাধীনতা, ভোল্টেয়ার বলেছেন না যে আমি তোমার মতকে সমর্থন করতে নাও পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। কিন্তু সেই মত কি মত? যে মত একটা জাতিকে বহু পথে বিভক্ত করে, যে মত গোটা জাতিকে এক পথে নিয়ে না আসে, ঐক্যবদ্ধ না করে, সেই মত প্রকাশ করার স্বাধীনতা কোনো দেশের কোনো নাগরিকের নেই। মত আপনি প্রকাশ করার স্বাধীনতা অতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত সেটা শালীনতার মধ্যে থাকে। মত প্রকাশের অর্থ এই নয় যে শালীনতাকে লঙ্ঘন করা। আমি আপনার কর্মের সমালোচনা করতে পারি, আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কার সাথে বসলেন, কার সাথে ঘুরলেন, কার সাথে উঠলেন, আপনি কি করে খান, কোন চালের ভাত খান, সেই সমালোচনা করার এখতিয়ার নাগরিক হিসেবে আমার নেই। সুতরাং এটি হচ্ছে সীমা লঙ্ঘন, আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যেহেতু তারা ধর্মীয় ব্যাখ্যা দেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, তার মানে তারা আল্লাহরও অপছন্দের সৃষ্টি। এই রাজনৈতিক দলের যারা নেতাকর্মী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, কারণ তারা বারবার সীমা লঙ্ঘন করেন। দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। হ্যাঁ, যদি কেউ ইমানদার দাবি করে, তাকে আগে তার দেশকে ভালোবাসতে হবে। এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, যে মানুষটা বাংলাদেশকেই ভালোবাসে না, তার তো ইমানই নাই, সে তো বেঈমান। বেঈমানকে আপনি প্রাসঙ্গিক করবেন কি করে রাজনীতিতে? হ্যাঁ, তো জামায়াত ইসলামী এই মুহূর্তে একেবারে 5 মাসের মাথায় সরকারকে যেভাবে ফ্যাসিস্ট বানাচ্ছে, 5 মাসের মাথায় না, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা শহরের নানান দেয়ালে গ্রাফিতি দেখেছেন, যে নৌকা এবং ধানের শীষ, 2 সাপের একই বিষ, এরকম কিছু গ্রাফিতি দেখেছেন। এই গ্রাফিতি গুলো কারা করেছিল? এই ছাত্র শিবির এবং এই জামাতের সদস্যরা এই কাজটি করেছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে জামাত ইসলামীর কোনো ব্যানার দেখেছেন, কোনো ফেস্টুন দেখেছেন, কোনো স্লোগান দেখেছেন? দল হিসেবে তাদের কোনো ডিক্লারেশন ছিল না, তারা ছিল গুপ্ত। 1971 সালের মহান স্বাধীনতার পরে এই যে বর্তমানে যিনি জামায়াত ইসলামের আমির, তিনি জাসদের ঘরে গুপ্ত হিসেবে বেড়ে উঠেছিলেন। গুপ্তচর বৃত্তি, গুপ্ত চরিত্র, তাদের ঐতিহাসিক চরিত্র। 1971 সালের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও কিন্তু মুসলিম লীগের মধ্যে এই জামাত গুপ্ত অবস্থায় বেড়ে উঠেছিল। স্বাধীনতার পরে এই জামাত কিন্তু এই সর্বশেষ হাসিনা রেজিম সহ 5 বার নিষিদ্ধ হয়েছিল তাদের কৃতকর্মের জন্য। তারা মুনাফিকের দল। তার যে দলের নাম, যে দলের আদর্শ আপনি শক্ত করে বলতে পারেন না, সত্য করে বলতে পারেন না, যে সন্তান তার বাবার নাম বলতে পারে না, হ্যাঁ, সেই সন্তানের পরিচয় হয় জারজ। যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতা তার আদর্শকে, তার দলের নাম বুক ফুলিয়ে, বুক চিতিয়ে বলতে পারে না, সেই রাজনৈতিক দলটিও তাহলে ওই নামেই আমরা ডাকতে পারি রাজনৈতিক দল হিসেবে। তারা আসলে জারজ রাজনৈতিক দল, কারণ সে তার পরিচয় স্বীকার করতে পারে না। আপনি দেখুন, আপনি সমাজে কোনো মানুষ জামাত করে না, ঠিক
ঠিক ছিল না এরকম 5 বছর আগে বা 3 বছর আগে, জামাত খুঁজে পাওয়া যায়নি। এত জামাত গুপ্ত অবস্থায় বেড়ে উঠেছিল, এটা তাদের জন্মগতভাবেই তাদের স্ট্র্যাটেজি। এটা জামাত মূলত কোনো রাজনৈতিক দল না, এটা একটা রেজিমেন্টেড ফোর্স, একটা সন্ত্রাসী সংগঠন। তারা একটি রেজিমেন্টেড পলিটিক্যাল এনজিও। দেখুন, কোনো রাজনৈতিক দল শিক্ষা, স্বাস্থ্য, মাইক্রো ক্রেডিট, এরপরে প্রিন্টিং এর ব্যবসা, এগুলো রাজনৈতিক দলের কাজ। ব্যাংক, বিমা, এগুলো রাজনৈতিক দলের কাজ। আপনি দেখুন তো পৃথিবীর কোন কোন রাজনৈতিক দল ব্যবসা বাণিজ্য করে? একমাত্র জামাত ইসলামী, যাদের অর্থনৈতিক সেক্টরে সর্বোচ্চ লগ্নি করা আছে। একমাত্র রাজনৈতিক দল যারা এনজিওর ব্যবসা করে। একমাত্র রাজনৈতিক দল যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনি দেখুন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নারী এই ভোটের আগে মেয়েদেরকে বলেছিল কি জান্নাতের টিকিট দেয়া হবে। জান্নাতের টিকিট তো আমরা কয়েকদিন আগে দেখলাম মগবাজারের কোনো একটা হোটেলে টিকিট দেয়া হচ্ছে, জান্নাতের টিকিট। এমপি নজরুল ইসলাম জান্নাতের টিকিট দিয়েছেন। আমি মনে করি যদি ব্যক্তিত্ব থাকে, যদি মনুষ্যত্ব থাকে, যদি পড়াশোনা করে এবং যদি সে আসলে কোরআন পড়ে ইসলাম চর্চা করে, সে আসলে জামাত ইসলাম করতে পারে না। তার মানে দেশের জন্য যদি কিছু করতে চায় তাহলে এই ধরনের মানুষ জামাতের সাথে যুক্ত হতে পারে না। আপনি বলতে যে লাল সবুজের পতাকাকে ভালোবাসে, যে এই মানচিত্রকে ভালোবাসে, সে অন্তত আর যাই করুক জামাত করতে পারে না। কিন্তু কারণ আপনি- এই মানচিত্রের জন্মের সময়, অস্ত্র হাতে এই মানচিত্রের জন্মের সময় বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের বুকের উপরে গুলি চালিয়েছিল রাজাকার আল বদর আল শামস। এটা দৈনিক সংগ্রাম পত্রিকা পড়লেই তো পরিষ্কার। এখন তারা অস্বীকার করে যে 71-এর ট্যাবু দিয়ে। 71 কোনো ট্যাবু না, 71 কোনো অজুহাত না। 71 আমার গর্ব, 71 আমার জন্মের ইতিহাস। আমি আমার বয়স হিসেব করি কোন দিন থেকে? আমার জন্মের দিন থেকে আমি আমার বয়স হিসেব করি। তেমনি বাংলাদেশের বয়স হিসেব করি 1971 সালের 26 মার্চ থেকে। ওই দিনের যারা বিরোধিতা করেছে তারা অন্তত বাংলাদেশের রাজনীতি করার ইখতিয়ার রাখে না। এখন সরকারকে এই যে নানানভাবে বলছে না যে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠছে, দেখুন গুপ্তভাবে বিভিন্ন বট আইডি থেকে পরিচয় প্রকাশ করতে পারে না, বট আইডি থেকে সরকারকে দুর্নীতিবাজ করার সামাজিক চেষ্টা যোগাযোগ করছে। মাধ্যম। কিন্তু এখানে আপনি একটা জায়গায় কিন্তু আমি বলতে চাই যে এই জায়গায় একটা তাদের ভিতরে ক্ষোভও থাকতে পারে। ক্ষোভের জায়গাটা কোনটা? আপনারা দেখবেন একটা বয়ান চালু হয়েছিল যখন এই যে নির্বাচন হয়, আমরা যে দেখেছি এই নির্বাচন, এই বছর যখন নির্বাচন হয় 12 ফেব্রুয়ারি, সেই সময়টায় তারা জামাত ক্ষমতায় আসছে, এই ধরনের এক ধরনের নানা ধরনের প্রপাগান্ডা ছিল। আমরা দেখেছি যে যদি আপনি স্বাধীনতার পর থেকে বলেন তাদের যে তারা খুব স্বচ্ছ, তারা খুব সৎ, তারা খুব ভালো, এই ধরনের কিন্তু নানা ধরনের তারা এক ধরনের মানুষের ভিতরে তৈরি করেছে। কিন্তু বাস্তবতা আপনি বললেন যে ক্ষোভ নাকি লোভ, কোনটাই আসলে এই কাজ? সাগর ভাই, আপনি দেখেছেন কোন গরুর পিঠের উপরে লেখা ইহা একটি গরু? গরুর পিঠে গরু লেখার দরকার নেই, সৎ লোকের বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। তার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, তার কৃষ্টি কালচার, এগুলোই তো প্রকাশ করবে যে সে কতটা সৎ। আপনি সততার মিছিল করার দরকার কি? আপনি সৎ হলে তো জামাতেই করেন না ভাই। মিয়া গোলাম পরোয়ার তিনিও তো গুপ্ত অবস্থায় জাসদের ঘরে বেড়ে উঠেছেন। মিয়া গোলাম পরোয়ার ইসলামের কি জানেন? তিনি জামাত ইসলামী করেন, জামাতের সাথে একটা ইসলাম লাগাই নিয়েছেন। ইসলামের কি জানেন? তিনি কোথায় পড়াশোনা করেছেন? তিনি দেখেন তার নামের আগে লেখেন অধ্যাপক। কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? কিন্ডারগার্টেনের প্রিন্সিপালও তো অধ্যাপক লেখে। আপনি কি সেটা? আপনি 6 মাস চাকরি করে গোলাম আজম অধ্যাপক হয়ে গেল। এই যে মিথ্যা, মিথ্যা হচ্ছে তাদের পুঁজি। কোরআন হচ্ছে তাদের, কোরআনকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। কোরআন কিন্তু ঢাল না, কোরআন দিয়েছে মানুষকে মুক্তি, ইসলাম দিয়েছে শান্তি। আপনারা করছেন অশান্ত। এখন এই যে সরকার, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে যদি কলঙ্কিত করা যায়, আওয়ামী লীগ ফ্যাসিজমের দায়ে ফ্যাসিস্ট হয়ে তার চরিত্রগুণে সে হারিয়ে গেছে, সঙ্গদোষে লোহা ভাসের মতো সে ভেসে গেছে। এখন এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে বিএনপি। এই বিএনপিকে যদি কোনো ধরনের ট্যাগিং করা যায়, চরিত্র হানন করা যায়, তাহলে এখানে থাকে কি উগ্র মৌলবাদী এই চক্রটি। তার মানে তারাই থাকে। এবং 5 আগস্ট পরবর্তী সময় আপনি দেখেননি মব রাজত্ব তৈরি করেছিল। হ্যাঁ, মসজিদে পর্যন্ত তারা ধর্ম প্রচারের জায়গায় তারা রাজনীতি প্রচার করেছে। তারা ইসলামকে, মওদুদিবাদকে, হ্যাঁ জামাত ইসলামকে এবং মওদুদিবাদকে তারা ধর্ম মনে করছে। অথচ আল্লাহর প্রেরিত কোরআন, নবীর দেখানো রিসালাত, যে আমাদের প্রিয় নবীর যে রিসালাত, সেখানে কিন্তু জামাত ইসলাম নেই। তারা বলেছিল না যে দাঁড়িপাল্লায় বা জামাত ইসলামে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে। সৌদি আরবের কোনো মানুষ তো তাইলে বেহেশতে যাবে না, কারণ ওখানে তো দাঁড়িপাল্লা প্রতীক নেই। হ্যাঁ,
ওখানে তো কোনো কিন্তু দাঁড়িপাল্লা আপনি ভোটের কথা যখন বলছেন, হ্যাঁ। তারা কিন্তু 70টি আসন পেয়েছে, 69 এই আসনগুলো কিন্তু সাধারণ মানুষের ভোট দিচ্ছে, না হলে তো পেতো না। না না, 70টি আসন তারা পায়নি। এই 70টি আসন বিএনপি হারিয়েছে। বিকল্প যাওয়ার জায়গা নেই, বিকল্প যাওয়ার জায়গা নেই। এই সব আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবার কারণে বিএনপির ভোট 2-3 ভাগ হয়ে গেছে। যেই কারণে ওই তাদের ওই রেজিমেন্টেড বা মানুষকে ভয় দেখিয়ে মবের মুখে ফেলে তারা হয়তো কিছু ভোট জিতেছে। এটাই জামাতের সর্বোচ্চ অর্জন। ইন ফিউচারে জামাত ধীরে ধীরে ছোট হচ্ছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন, সমসাময়িক বিষয়, বর্তমানে একটি রাজনৈতিক শূন্যতা চলছে। এই শূন্যতা কিন্তু পূর্ণ হয় কোনো না কোনো ভাবে। এনসিপির কিন্তু একটা সম্ভাবনা আছে, একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে স্প্রেড করবার বা মানুষের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আপনি দেখুন, গত বছর যখন জুলাই পদযাত্রা হলো, মানুষ ফুল ছিটিয়েছে, তাদেরকে পানি খাইয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবার কেন পদযাত্রায় জোট সঙ্গী হিসেবে জামাত তাদের সাথে নেই? কেন নেই? কেন ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাসটি ডিলিট করলো? এই হামলার পেছনে জামাতের উস্কানি আছে। জামাত এখানে উস্কানি দিচ্ছে এবং এই হামলার পেছনে জামাতের হাত আছে। তারা চাচ্ছে কি, লেখক আবু ইসহাকের একটা গল্প আছে না, জোক, ছোটবেলায় পড়েছেন না? পাট খেতে কৃষক শরীরের রক্ত ঘাম শ্রম দিয়ে পাট খেতে পাট চাষ করেন। সেই পাট যখন কাটেন বর্ষা মৌসুমে এবং ওই কৃষক কষ্টার্জিত টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে একটু খেয়ে পরে শরীরে যে রক্তটুকু জমে, জোক এসে সেটুকু টেনে খেয়ে ফেলে। এনসিপিকে ধরেছে জোকে। জামাত নামক জোক এনসিপির রক্ত শুষে খাচ্ছে, এনসিপির সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে। সুতরাং তারা দেখছে যে আওয়ামী লীগ আগামী অন্তত 50-60 বছর বা অন্তত শেখ পরিবারের নেতৃত্বে বা শেখ মুজিব নামে আর বাংলাদেশে আওয়ামী লীগ কখনো ফিরবে না। এটি মোটামুটি ক্লিয়ার। শুধু রাজনৈতিক দল না, সাধারণ নাগরিকরাও আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না। অন্তত 3-4টা প্রজন্ম এভাবে যাবে। এই ভ্যাকুয়ামের জায়গাটা জামাত অত্যন্ত প্রাসঙ্গিক থাকতে চায়। তারা জানে এবার 70, পরবর্তীতে 0 একটা কমে 7 হয়ে যাবে এবং এই জায়গাটায় এনসিপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এস্টাবলিশ হতে পারে। এই কারণে জোকের মতো এনসিপির সোনালী অর্জনকে চুষে খাচ্ছে। হ্যাঁ, এজন্যই এই এনসিপির উপরে হামলা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত জামাতের এজেন্ট হয়ে এনসিপির ভিতরে ঢুকে এনসিপিকে শেষ করছে। এনসিপির ছেলেপুলেগুলো কিন্তু অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক। দেখুন, তারাই কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তাদের এই সম্ভাবনাকে জোক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা বেয়াদব, একটা অশিক্ষিত, একটা গণ্ড মূর্খ এই এনসিপিকে শেষ করছে। হি ইজ অ্যাসাইন্ড, সে অ্যাসাইন্ড এনসিপিকে ধ্বংস করার জন্য। আমি বলবো আজকের আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এনসিপির যে কর্মী সমর্থক বা পলিসি মেকার আছেন, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে সাবধান হন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে দিবে না। কারণ পাকিস্তান জন্মের শত্রু, বাংলাদেশের জন্মের শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু এবং ইসলামের শত্রু জামাত ইসলাম আপনাদের জোকের মতো ধরেছে। এই জামাত ইসলাম থেকে সাবধান থাকতে হবে সবাইকে। এবং এরা 5 মাসের একটি সরকারকে দুর্নীতিবাজ সরকার, দুর্নীতিবাজ রাষ্ট্র এটি বানানোর জন্য এক ধরনের সোশ্যাল মিডিয়ায় ট্রল করছে। দেখুন, তারেক রহমানের দিকে তাকালেই বোঝা যায় পরিবর্তন শুরু হয়েছে, পরিবর্তন হবেই হবে। আমরাও চাই যে, এবং দেখুন আমলাতন্ত্র বদলে যাচ্ছে। আমলারা ঘুষ চাইলে আর ঘুষি দিতে হচ্ছে না। তারেক রহমান নিজেই, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই নিজেকে বদলাচ্ছেন, নিজেকে মডেল হিসেবে দাঁড় করছেন। দেখুন, বিলাসী জীবনযাপন ছেড়ে, বিশাল প্রোটোকল বাহিনী ছেড়ে একলা চলছেন। মধ্যরাতে ঢাকার রাস্তা কতটা পরিষ্কার সেটি পরিদর্শন করছেন, সেটি প্রশাসকদের দিয়ে সরাসরি পরিষ্কার করাচ্ছেন। এই যে ইতিবাচক মানসিকতা এবং বিরোধী মতকে শ্রদ্ধা জানানো, বিরোধী মতের প্রতি যে সহনশীলতা আচরণ, এটি কিন্তু উনি একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার চেষ্টা করছেন। এই পরিবর্তিত রাজনীতি থেকে জামাত আসলে ছিটকে পড়বে, কারণ তারা পলিটিক্যাল এনজিও, তারা টিকবে না। এই আতঙ্কে তারা এনসিপিকে শেষ করছে এবং সরকারকে, রাষ্ট্রকে দুর্নীতিবাজ রাষ্ট্র বানাবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন তাদের কিছু অফিসিয়াল সংবাদপত্র আছে, এর সাথে যুক্ত হয়েছে পতিত ফ্যাসিস্ট রিজিম শেখ হাসিনা। আমাদের প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা আছে। তারা মিলেমিশে একাকার এখন এনসিপি এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক
গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করবার ষড়যন্ত্র করছে। নাগরিক হিসেবে আমরা আমাদের চাই- দায়িত্ব এগুলো রুখে দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং এই মানচিত্র রক্ষা করা। ধন্যবাদ সাইদ খান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দেশের সমসাময়িক ইস্যু